আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো? আশা করছি। আজকে আমরা পড়ব তোমাদের পদার্থবিজ্ঞানের চ্যাপ্টার 3 বল ফোর্স নিয়ে। এটা চাইলে মেইনলি হচ্ছে এসএসসি 26 ব্যাচের জন্য, চাইলে 27-28 ব্যাচের স্টুডেন্টরাও করতে পারো। আমরা এই ক্লাসে চেষ্টা করব তোমাদেরকে মানে পুরোপুরি চ্যাপ্টারটা গুছাই দেওয়ার জন্য। চলো তাইলে শুরু করি। হ্যাঁ, আমার পরিচয়টা দিই। আমি হচ্ছি মাহমুদুল হাসান, তোমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করতেছি এখন। চলো। বল বল চ্যাপ্টার নিয়ে যদি আমাদের আলোচনা করা হয়, তাহলে আমাদের ফার্স্টেই জানতে হবে বল কোথা থেকে আসছে। বলের একটা উৎস আছে, এই বলটা কোথা থেকে আসছে সেই বিষয়ে জানতে হবে। আর বলটা প্রথম আসছে নিউটনের সূত্র থেকে, বলের ধারণাগুলো আসছে, বলের ধারণা, বল নির্ণয়, এগুলো কিন্তু নিউটনের সূত্রগুলো থেকে আসছে। সেজন্য আমাদেরকে আগে নিউটনের প্রথম সূত্রটা সম্পর্কে একটু আইডিয়া করতে হবে। আচ্ছা, নিউটনের প্রথম সূত্রে কি বলা হয়েছে? বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। এই সূত্র থেকে আমরা কি জানতে পারি? এই সূত্র থেকে দুইটা জিনিস জানা যায়। একটা হচ্ছে নিউটনের সরি নিউটনের প্রথম সূত্র থেকে একটা বলের ধারণা পাওয়া যায়, একটা হচ্ছে জড়তার ধারণা পাওয়া যায়। জড়তা মানে কি? জড়তা হচ্ছে কোনো বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাটা হচ্ছে জড়তা। দেখো তো, এটা একটু খেয়াল করো। বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। তার মানে কি বুঝতে পারছো? বল যদি আমরা প্রয়োগ না করি তাহলে বস্তুটা চিরকাল একই জায়গায় থাকার একটা প্রবণতা দেখা যাচ্ছে না, তাহলে আমরা জড়তার ধারণা পাচ্ছি। আবার আরেকটা ধারণা হচ্ছে এই যে এখানে বল প্রয়োগের কথা বলা হয়েছে, আমরা তার মানে নিউটনের প্রথম সূত্র থেকে বল এবং জড়তার ধারণাটা পাচ্ছি। আচ্ছা, এই জড়তাটা দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে স্থিতি জড়তা, আর একটা হচ্ছে গতি জড়তা। আমরা বলে যাওয়ার আগে জড়তা নিয়ে একটু আলোচনা করব। দেখো, জড়তা, এই যে এটা মুছে গেছে। বল প্রয়োগ না করা পর্যন্ত স্থির বস্তু স্থির থাকতে চায়, কিংবা গতিশীল বস্তু যে বেগে গতিশীল থাকতে চায়, বস্তুর এই বৈশিষ্ট্যই হচ্ছে জড়তা। জড়তা হচ্ছে একটা বস্তুর বৈশিষ্ট্য। যেমন আমরা এই যে একটা কঠিন পদার্থের একটা স্থিতিস্থাপকতার একটা বৈশিষ্ট্য আছে না, ইয়ং গুণাঙ্ক দিয়ে যেটা আমরা পরিমাপ করি, তোমাদের বইতে আছে এটা। তো এটাও একটা হচ্ছে বস্তুর বৈশিষ্ট্য, জড়তাটা। যে বল প্রয়োগ না করা পর্যন্ত যে বস্তু স্থির আছে সেটি স্থির থাকতে চাই, কিংবা গতিশীল বস্তু যে বেগে গতিশীল আছে ওই বেগে যে গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটা হচ্ছে মেইনলি জড়তা। দেখো, আমরা বলছিলাম জড়তা দুই ধরনের, একটা স্থিতি জড়তা, একটা গতি জড়তা। দেখো, তোমরা যখন বাসে বা কোনো গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাভেল করো কিংবা বসে ট্রাভেল করো, তখন নিশ্চয়ই এই জিনিসটা তোমরা ফিল করেছো প্রায় সময়, যে গাড়ি যখন তুমি বসে আসছো, গাড়ি হঠাৎ করে টান দিছে, তোমার মাথাটা পেছন দিকে হেলাই পড়ে না? আবার দেখা যায় যে গাড়িটা চলতেছে, তুমি সিটের মধ্যে বসে আসো বা দাঁড়ায় আসো, হঠাৎ করে গাড়ি ব্রেক করলো, তুমি সামনের দিকে ঝুঁকে পড়ো। এটা কেন হয়? যখন তুমি বসে থাকো তখন তোমার পুরো শরীরটা স্থির। গাড়িটা যেহেতু যখন গতিশীল হচ্ছে, তোমার বডির যে ব্যাক পার্টটা গাড়ির সাথে লাগানো না, গাড়ি যখন চলা শুরু করছে, গাড়ির মধ্যে একটা গতির সঞ্চার হয়েছে, কিন্তু তোমার বডি তো স্থির। তোমার বডি স্থির, তোমার ব্যাক পার্টটাও যখন গাড়ির সাথে গতিশীল হয়ে গেছে, তোমার এই সামনের যে আপার পার্ট যেটা আছে ওটা স্থির থাকতে চাই, তখন এটা পিছনের দিকে হেলে পড়ে। এই জন্য সেটাকে বলে কি? স্থিতি জড়তা। আর যখন তুমি দাঁড়ায় থাকো, গাড়ি চলতে থাকে, তখন গাড়ির মধ্যে একটা গতি থাকে, স্বাভাবিকভাবে তোমার মধ্যে সেই গতিটা কাজ করতেছে,
যেহেতু তুমি গাড়ির উপর দাঁড়ায় আছো, হঠাৎ করে গাড়ি যেহেতু ব্রেক করছে, তোমার ব্যাক পার্টটা কিন্তু গাড়ির সাথে লাগানো, তো ব্যাক পার্টটা স্থির হয়ে গেছে, কিন্তু তোমার মাথা এই যে আপার লেভেল যেটা আছে তোমার বডির, ওটা কিন্তু তখনও গতিশীল। যখন গাড়ি থেমে গেছে হুট করে, তোমার এই আপার পার্টটা সামনের দিকে চলে যাচ্ছে, কারণ সেটাও একটা তোমার কি গতি জড়তা কাজ করতেছে তোমার বডির উপরের পার্টে। সেই কারণে আমরা বলবো গতি দুই ধরনের, সরি জড়তা দুই ধরনের, একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। দেখো এই যে বাসের মধ্যে কত সুন্দর করে দাঁড়িয়ে আছে, বাস কি করছে, গাড়িটা টান দিছে, গাড়িটা টান দিছে না, টান দেওয়ার ফলে ওর এই যে এটা গতি সঞ্চার হয়েছে, গাড়িতে যেহেতু গতি সঞ্চার হয়েছে, ওর ব্যাক পার্টিও পায়ের মধ্যে গতি সঞ্চার হয়েছে, কিন্তু ওর মাথা তো স্থির ছিল, মাথা স্থির ছিল না, গাড়ি যখন টান দিছে মাথাটা, যার সেই কারণে কি হয়েছে, পেছনের দিকে হেলে পড়ছে, যার কারণে আমরা এটাকে বলতে পারি কি এই মাথার মধ্যে একটা স্থিতি জড়তার প্রবণতা দেখা যাচ্ছে, সেই কারণে এটাকে আমরা বলবো স্থিতি জড়তা। আর এই ছবিটার দিকে তাকাও, এই ছবিটা বাস কিন্তু চলতেছে, রানিং মুভিং অবস্থায় আছে, তো তোমার পুরো বডিও চলতেছে গাড়ির সাথে সাথে, হুট করে গাড়ি থেমে গেছে, তোমার এই যে এই পার্টটাতে স্থিতি শুরু হয়ে গেছে, যখন স্থিতি শুরু হয়ে গেছে কিন্তু তোমার মাথা তো তখনও গতির সাথে চলতেছে না, তো মাথা যেহেতু এই গাড়ির সাথে লাগানো নেই, সেহেতু এখানে গতিটা এখনো চলমান আছে, যার কারণে মাথাটা এইদিকে হেলে পড়ছে, সে কারণে আমরা এটাকে বলতে পারি কি এটা গতি জড়তা। বুঝতে পারছো, আমরা গতি নিয়ে সরি জড়তা নিয়ে একটা সিম্পল ধারণা দেওয়ার ট্রাই করছি। আচ্ছা, একটা এমসিকিউ সলভ করি। নিউটনের প্রথম সূত্র থেকে কোন ধর্মকে প্রকাশ করে, আমরা কিন্তু বলছিলাম আগে নিউটনের প্রথম সূত্র থেকে দুইটা ধারণা আমরা পাই, একটা বল আর একটা হচ্ছে জড়তা। এখানে জড়তা দেয়া আছে না, বলও দেয়া আছে, জড়তাও দেয়া আছে, হ্যাঁ বলও দেয়া আছে, জড়তাও দেয়া আছে, কিন্তু এখানে কি বলছে, ধর্মের কথা বলছে, আমরা বলছিলাম না বস্তুর বস্তুর ধর্ম বলছিলাম না, সংজ্ঞার মধ্যে কি ছিল, ধরো দেখো এই যে সংজ্ঞার মধ্যে বস্তুর বৈশিষ্ট্য বা ধর্ম ছিল না, বস্তুর বৈশিষ্ট্য বা ধর্ম ছিল। এমসিকিউটা তো দেখো তো তোমাকে কিভাবে বোকা বানানোর একটা প্রচেষ্টা চালানো হয়েছে কিনা, কিন্তু ধর্মটা যদি না দিত তাইলে কিন্তু সমস্যা ছিল। বলও পাই, আমরা বলের ধারণাও পাই, জড়তার ধারণাও পাই, কিন্তু এখানে দুটাই দেওয়া আছে, যেহেতু ধর্মটা দেয়া আছে তাইলে আমাদের কোনটা দাগাইতে হবে, জড়তাটা দাগাইতে হবে। বুঝতে পারছো, এভাবেই মানে স্টুডেন্টদেরকে বোকা বানানো হয় আর কি। এবার আমরা নেক্সট পেজে যাই, ঠিক আছে। এখানে একটা এমসিকিউ, এখানে বলা হয়েছে গাড়ির ব্রেক চাপলে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে কেন, পড়াইছি না, কি মনে হয় কোনটা হবে অ্যান্সার, বলো তো, তোমরা বলো, এটা তোমরা বলো, এটা হবে গতি জড়তার জন্য। আমরা বলছি না মাথাটা কি চলমান আছে, এইটা একটা মানুষ, তুমি বাসের মধ্যে আসো না, এখন বাসের মধ্যে আসো, তোমার পা তোমার বডি পুরাটা কি গতি কাজ করতেছে, যেহেতু গাড়িটা মুভিং আছে গতি কাজ করবে স্বাভাবিক, গাড়িটা হুট করে ব্রেক করে ফেলছে, দেখো তোমার পা কি হয়েছে, স্থির হয়ে গেছে, গাড়ির সাথে এটা স্থির হয়েছে, কিন্তু মাথা তো সারফেসের সাথে লাগানো না, এটা তো আলাদা, সে কারণে এটা কি সামনের দিকে হেলে পড়ছে। এটা কিসের জন্য হয়েছে, তোমার মাথায় একটা গতি ছিল আগে থেকে, এই গতি জড়তার কারণে এটা পসিবল হয়েছে। বুঝতে পারছো, নেক্সট পেজে যাই। জড়তার পরিমাপ কোনটি, একটা কথা বড় আছে না, রে ভাই ডিস্টার্ব করস কেন, আচ্ছা ডিস্টার্ব করে, ডিস্টার্ব করে, বড় বড় জিনিসটা সম্পর্কে আমরা কি জানি, আমরা প্রায় সময় ওজন আর ভরের মধ্যে গুলাই ফেলি। ওজন জিনিসটা আর ভর জিনিসটা কিন্তু এক না, আমরা বলি না একটা চালের বস্তা আনতে বাজার থেকে, চালের বস্তাটার ওজন হচ্ছে 50 কেজি, এটা কি পসিবল? ওজন জিনিসটা আর ভর জিনিসটা আকাশ পাতাল বেশ কম।
ওজন, এটা হচ্ছে পৃথিবী না? পৃথিবীর একটা সেন্টার আছে, তুমি এখানে দাঁড়াই আছো, তোমাকে এই পৃথিবীর যে বলে সেন্টারটা যে বলে টানতেছে ওটা হচ্ছে ওজন। এটা ওজন বের করার ফর্মুলা হচ্ছে ডব্লিউ সমান আমরা mg দিয়ে এটা হিসাব করি। এটা আমরা পরে পড়বো, আরো সামনের দিকে পড়বো, এটা নিয়ে এখন আলোচনা করছি না। এখন আমরা শুধু ভর নিয়ে দেখব। ভর জিনিসটা কি? হইতেছে সব আমার সাথে আজকে ভর। ভর জিনিসটাকে আমরা দুইভাবে সংজ্ঞায়িত করি। একটা হচ্ছে বস্তুর মধ্যে পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ, এটাকে আমরা বলের সংজ্ঞা হিসেবে লিখি। কিন্তু এটা হচ্ছে বলের চ্যাপ্টার না, বলের চ্যাপ্টারে আমরা এ ধরনের সংজ্ঞাটা লেখার চাইতে আরেকটা পারফেক্ট একটা সংজ্ঞা হচ্ছে বর মানে হচ্ছে, বরকে আমরা ইংলিশে বলি ম্যাস, MASS, ম্যাস। ঠিক আছে, বর হচ্ছে জড়তার পরিমাণ। পরিমাণ, জড়তার পরিমাণ। তাইলে যদি বলে বরের সংজ্ঞা যদি জিজ্ঞেস করে আমরা কি বলবো? বর হচ্ছে জড়তার পরিমাণ। জড় হচ্ছে কি? জড়তার পরিমাণ, বস্তুর মধ্যে জড়তার পরিমাণ। অর্থাৎ যার ভর বেশি হবে তার জড়তা বেশি হবে, যার ভর কম হবে তার জড়তা কম হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে এমসিকিউ, জড়তার পরিমাপ কোনটি? বর। বুঝতে পারছি? ওকে। পরের এমসিকিউ, সমায়তনের নিচের কোনটির জড়তা বেশি? সমায়তন। আচ্ছা, আমরা পঞ্চম অধ্যায়ে ছাপের একটা চ্যাপ্টার আছে না, ওই চ্যাপ্টারের মধ্যে আমরা পড়ছিলাম, মনে আছে? রো ইজ ইকুয়ালস টু mb, রো ইজ ইকুয়ালস টু mb না, রো ইজ ইকুয়ালস টু m/v, মনে আছে এই ফর্মুলাটার কথা? রো হচ্ছে বস্তুর ঘনত্ব, m হচ্ছে ভর, b হচ্ছে আয়তন। এখন যদি আমরা একটু উপরে করে লিখি, rho is equals to m/v, আমাদের কি চাইছে? জড়তা কোনটার বেশি। আমরা পড়ছিলাম, এখনই পড়ছি, জড়তা হচ্ছে বস্তুর ভরের, সরি, ভর হচ্ছে জড়তার পরিমাণ, অর্থাৎ যার ভর বেশি তার জড়তা বেশি। বুঝতে পারছিলাম না? তার মানে সমায়তনের যদি আয়তনটা যদি সমান হয়, কোনটির জড়তা বেশি, তার মানে যেটার ভর বেশি সেটা হবে কি আমাদের অ্যান্সার। আচ্ছা দেখি না, হ্যাঁ হ্যাঁ, এম সমান কি হবে? রো বি। এখন দেখো এখানে আয়তনটা কিন্তু কনস্ট্যান্ট বলে দিছে, আমাদের সময় আয়তন বলে দিছে। এখন ঘনত্ব লাগতেছে না, এখন সম্পূর্ণ বরের মানটা ডিপেন্ড করতেছে কোনটার ঘনত্ব বেশি। আমাদের বইতে ছাপ অধ্যায়ে এ বিষয়ে বলা হয়েছে, একটা চার্ট আছে তোমাদের বইতে, একটা সাইডে করে একটা চার্ট আছে, ওখানে এই লোহা, সোনা, বরফ, রূপা এগুলোর ঘনত্বগুলো কিন্তু দেয়া আছে। সেখানে সোনার ঘনত্ব সবচেয়ে বেশি, তার মানে যেহেতু সোনার ঘনত্ব সবচেয়ে বেশি, আয়তন কনস্ট্যান্ট, সেক্ষেত্রে বর আর বেশি হবে, সোনার বেশি হবে। তাহলে সমায়তনের ক্ষেত্রে নিচের কোনটি জড়তা বেশি? এই এমসিকিউর অ্যান্সার হবে কোনটা? সোনা। ঠিক আছে? আচ্ছা, বল। এবার আমরা বল নিয়ে একটু আলোচনা করব। জড়তার কনসেপ্ট শেষ। বল, বলে কি বলা হয়েছে? বলের সংজ্ঞা, যা বল হচ্ছে একটা বাহ্যিক প্রভাব। এটি একটি, মনে করো এটা একটা স্থির বস্তু, একটা সারফেসের উপর আছে। এই স্থির বস্তুটির উপর যদি আমরা এই বাহ্যিক প্রভাবটা দিই, তাহলে এই স্থির বস্তুটা গতিশীল হবে না, এদিকে চলে আসবে না। অথবা একটা ব্যাটসম্যান যখন ক্রিকেট খেলে, ক্রিকেট খেলার সময় বোলার যখন বল করে, তখন ব্যাটসম্যান ব্যাট দিয়ে বলটাকে আঘাত করে না, তখন বলের একটা ডিরেকশন চেঞ্জ হয়। বলের গতিশীল বল, এই বলটাকে ব্যাটসম্যান ব্যাট দিয়ে যখন আঘাত করে, বলটা বলটা এদিকে যাচ্ছিল, ব্যাটসম্যান পিটাই এদিকে নিয়ে আসছে বলটাকে, বলের একটা ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে না? আবার মনে করো উইকেট কিপার, উইকেট কিপার কিপিং করার সময় কি করে? বলটা যখন যায়, সে তার গ্লাভ দিয়ে বলটাকে ধরে ফেলে না, পুরো স্থির করে ফেলে না? তার মানে আমরা বুঝতে পারছি এটাও কিন্তু বল। বলের সংজ্ঞাটা আমরা বুঝতে পারছি যে যা কোনো
স্থির বস্তুকে গতিশীল করে কিংবা গতিশীল বস্তুর দিক পরিবর্তন করে কিংবা স্থির করে, এই প্রভাবটাকে আমরা বল বলি। এই যে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে, গতিশীল করে বা করতে চায়, বা যা গতিশীল বস্তুর উপর করে তার গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলি। এখানে একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে গতিশীল বস্তুকে স্থির করে, সেটাও লিখে দিলে ভালো হয়। গতিশীল বস্তুকে কিন্তু স্থিরও করে, এটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাই বিষয়টা। এরপরে সাম্যতা ও সাম্যতাবিহীন বল বা অসাম্য বল। সাম্য বল, তোমরা ভেক্টরে লব্ধি বল সম্পর্কে, লব্ধি সম্পর্কে যদি আইডিয়া পাইছো, যেমন ধরো একটা সারফেস, এটা একটা সারফেস, সারফেসের উপর একটা বস্তু আছে, হ্যাঁ, এই বস্তুটার উপর তুমি মনে করো 5 নিউটন বল প্রদান করছো, তোমার আরেকটা বন্ধু এই সাইড দিয়ে 5 নিউটন বল প্রয়োগ করছে, তুমি দিকে দিছো এইদিকে, ও দিছে এইদিকে, না? এখন এদিক দিয়ে যাচ্ছে 5 নিউটন, এদিক দিয়ে যাচ্ছে 5 নিউটন, আমরা নেট বলটা কত পাচ্ছি দেখো, ফাইনাল নেটটা 5 প্লাস আরেকটা বিপরীত দিক দিয়ে, সেজন্য আমরা মাইনাস দিয়ে ডিফাইন করছি, যোগ করলে কত হয়? 0 হয় না? 0 নিউটন হয় না? 0 নিউটন। অর্থাৎ একাধিক বল যখন কোনো একটা বস্তুর উপর ক্রিয়া করলে বলের লব্ধি যদি 0 হয়, তখন সেটাকে আমরা বলবো সাম্য বল, সেটাকে আমরা বলবো কি? সাম্য বল। আর যদি মনে করো তুমি দিছো হ্যাঁ, মনে থাকে না দিছিলাম, তুমি দিছো 10 নিউটন দিছো, তুমি, তোমার বন্ধু দিছে 5 নিউটন, সেক্ষেত্রে অ্যান্সারটা কি হবে এখানে? সরি 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 সরি, আমরা অসাম্য বলটা এই পাশে দেখাই। তুমি দিছিলে 10 নিউটন বল, তোমার বন্ধু দিছে 5 নিউটন, তাহলে অ্যান্সারটা কত পাচ্ছ? 5 নিউটন পাচ্ছ না? 5 নিউটন পাচ্ছ না? তাইলে বলের লব্ধি বলের মান কি 0 হয়েছে? তার মানে এটাকে আমরা বলবো অসাম্য বল বা সাম্যতাবিহীন বল, যেটা তুমি বলো আর কি, তোমার মনে ইচ্ছা, অসাম্য বল। ঠিক আছে, আমরা সাম্যতা বল আর সাম্যতাবিহীন বল সম্পর্কে আইডিয়া পাইছি। এই বিষয়গুলো আসলে এমসিকিউ বলো কিংবা জ্ঞানমূলক প্রশ্ন আছে না, ওখানে আসতে পারে যে সাম্যতা বল কাকে বলে আর সাম্যতাবিহীন বল কাকে বলে। তুমি বলবা একাধিক বল যদি কোনো বস্তুর উপর ক্রিয়া করে, বলের লব্ধি যদি 0 হয়, তাকে সাম্যতা বল বলে বা সাম্য বল বলে, আর যদি 0 না হয় তাহলে অসাম্য বল বা সাম্যতাবিহীন বল বলে। ঠিক আছে, আমরা নেক্সট পেজে যাচ্ছি। এখন দেখো মৌলিক বলের প্রকৃতি। আমরা অনেক রকম বল দেখছি, বুঝছো? মানুষ রাস্তার মধ্যে ঠেলা গাড়ি ঠেললে একরকম বল, যেমন ইঞ্জিনের গাড়ি চলে সেখানে আবার আরেক রকম বল, কেউ মাথায় বোঝা করে নিয়ে দেয়, সেটা আরেক রকম বল। বলের অনেক ধরনের আমরা ধরন দেখছি, কিন্তু আসলে সবগুলা বল কিন্তু এত আলাদা আলাদা না। বলের কয়েকটা, সবগুলা বল এই 4টা বলের ভিতরেই পড়ে যায়, কিন্তু সবগুলা বল এই 4টা বলের ভিতরে পড়ে যায়, এই জন্য এগুলোকে বলা মৌলিক বলের প্রকৃতি। মৌলিক বল থেকে লব্ধি বলগুলা উৎপন্ন হয় আলটিমেটলি, বুঝছো? তো মৌলিক বল কোনগুলা? মৌলিক বল হচ্ছে 4টা, একটা হচ্ছে সবল নিউক্লিয় বল, আরেকটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, আরেকটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, আরেকটা হচ্ছে মহাকর্ষ বল। ঠিক আছে, আমরা এটাকে একটা সিরিয়ালি মনে রাখছি আর কি, সিরিয়ালি মনে রাখছি। ফার্স্টলি আমরা জেনে রাখবো সবল নিউক্লিয় বলটা কোথায় কাজ করে, তড়িৎচুম্বক বলটা কোথায় কাজ করে, দুর্বল নিউক্লিয় বলটা কোথায় কাজ করে, মহাকর্ষ বলটা কোথায় কাজ করে। আবার এদের আবার একটা পাল্লা আছে, নির্দিষ্ট একটা পাল্লা থাকে এদের,
শক্তিমত্তার পাল্লা মানে কত রেঞ্জের ভিতরে এটা কাজ করবে। ধরো এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু আছে, ওদের মধ্যকার দূরত্ব হচ্ছে 5 মিটার, এটা হচ্ছে ওদের মধ্যকার রেঞ্জ। আসলে এই পাল্লাগুলো হচ্ছে সেরকম বিষয়, আমরা বুঝাই দিব। দেখো সবল নিউক্লিয় বল প্রোটন এবং নিউট্রনকে একত্রে আবদ্ধ করে নিউক্লিয়াস গঠন করে। দেখো নিউক্লিয়াস বায়োলজির নিউক্লিয়াস না, কেমিস্ট্রির নিউক্লিয়াস যেটা আছে ওটাতে কি থাকে, এই যে একটা পরমাণু, পরমাণু অভ্যন্তরে এখানে নিউক্লিয়াস তো থাকে না, নিউক্লিয়াসের ভিতর কি থাকে, প্রোটন থাকে আর নিউট্রন থাকে না, প্রোটন আর নিউট্রন থাকে। এখানে তো একটা প্রোটন না, অনেকগুলো প্রোটন আছে, প্রোটন সবগুলো প্রোটন তো পজিটিভ, আর এটা তো মনে করো নিরপেক্ষ, নিউট্রনের তো কোনো চার্জ থাকে না, এটা নিউট্রাল, এটা নিউট্রাল, এটা নিয়ে বলার দরকার নাই। এই যে প্রোটন, প্রোটন তো একটা থাকে না, অনেকগুলো প্রোটন থাকে, সবগুলো প্রোটন ধনাত্মক চার্জ, ধনাত্মক চার্জ পরস্পরকে কি করে বলো তো, তোমরা বলো। ধনাত্মক চার্জ সবসময় পরস্পরকে বিকর্ষণ করে, কিন্তু নিউক্লিয়াসের ভিতরে ওরা থাকে কেমনে, এরকম একটা কনফিউশন কাজ করে না? যখন তোমরা পড়াশোনা করো এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করার ট্রাই করো, এগুলো কিন্তু চিন্তা করার মতো জিনিস। এগুলো হচ্ছে একটা স্টুডেন্ট কিভাবে স্মার্ট স্টুডেন্ট হয়। আমি একজন গ্রামের স্টুডেন্ট হয়ে যেটা পারি, একটা টাউনের স্টুডেন্টও সেম পারে, সেম নাম্বার পাইছি, আমরা সেম নাম্বার পাই, এসএসসি পাস করে সেম কলেজে পড়তেছি, কিন্তু ক্লাসে যখন যাচ্ছি ঠিকই আমরা বুঝতে পারতেছি যে আমাদের মধ্যে কতটুকু একটা গ্যাপ আছে, আমাদের মধ্যে একটা গ্যাপ, হিউজ একটা গ্যাপ। সেটা কোনটা জানো? সেটা হচ্ছে স্মার্টনেস। এই স্মার্টনেসটা আসে থেকে জানো, স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে। স্ট্র্যাটেজি কোনটা? তোমার স্টাডির উপর যে একটা স্ট্র্যাটেজি থাকে, আমরা মনে করো চারটা দিছি, টুক 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 মুখস্থ করে বলছি, এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। আর ওরা কি করে, এটা নিয়ে একটা অ্যানালাইসিস করে, এটা নিয়ে অ্যানালাইসিস করে, এটা কেন হয়েছে, কি কারণে হয়েছে, প্রোটন তো পজিটিভ, প্রোটন প্রোটন কেমনে থাকে, এটা নিয়ে আমরা কখনো অ্যানালাইসিস করার চিন্তাও মাথায় আনি না, কিন্তু ওরা এগুলো করে। ওরা আরো কি করে, যেমন ধরো এখানে বল, বল একটা কিওয়ার্ডস না, এই চ্যাপ্টারের জড়টা একটা কিওয়ার্ডস না, এগুলো ইংলিশগুলো ওরা কি করে আয়ত্তে রাখে, কিন্তু আমরা কি রাখি? রাখি না। এইগুলো হচ্ছে আমাদের স্মার্টনেস না হওয়ার, আমাদের স্মার্টনেস না থাকার একটা আসল কারণ হচ্ছে এইসব স্ট্র্যাটেজি, বুঝছো? তো এই যে প্রোটন পজিটিভ পজিটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করার কথা, কিন্তু ওরা আকর্ষণ করতেছে কিভাবে? সবল নিউক্লিয় বলের কারণে। এটা এতটা শক্তিশালী যে যে শক্তির কারণে পজিটিভ পজিটিভ চার্জ সুদ্ধা পাশাপাশি থেকে যাইতে পারতেছে, তার মানে বুঝতেছো এটা কত শক্তিশালী হইতে পারে। তো আমরা দেখি ওদের পাল্লা, সবল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10⁻15 মিটার, আর দুর্বল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10⁻16 মিটার। এটা বলতো কোনটার পাল্লা বেশি? বলো, তোমরা বলো কোনটার পাল্লা বেশি বলো। এটার মাথার উপর আছে 16 আর এটার মাথার উপর আছে -15। আমরা যেটা চিন্তা করি মাথার উপর যেটা বড় সেটা বড় না, মাথার উপর যেটা ছোট সেটা ছোট, স্বাভাবিক। কিন্তু এখানে কিন্তু মাইনাস, মাইনাস যত বড় হবে মান তত ছোট হবে। কেন ছোট হবে আমি দেখাই। এই যে 10⁻15 আছে না, এটাকে যদি আমি সূচকীয় সিস্টেমের মধ্যে নিয়ে আসি তাহলে এটা কি হবে? 10⁻16। দেখো তো, হর যত বড় মান তত ছোট না, কি বলো? হর যত বড় মান তত ছোট। সরি, এটা হয়েছে। আর এটার ক্ষেত্রে যদি বলো তাহলে 1/10 10⁻15 হচ্ছে না? এটা বড় নাকি এটা বড়? এখন এটা বড় না? দেখো তো তড়িৎচুম্বকীয় বলের কত ছিল, আমরা কিন্তু জেনারেলি মনে রাখতে বলছিলাম, এটা জেনারেলি মনে রাখতে বলছিলাম, যদিও এটা মহাকর্ষ বলের সাপেক্ষে। এটা কি দিয়ে মনে রাখতে বলছিলাম? শতগুণ দিয়ে। আচ্ছা, এটাকে আমরা এখন সবল নিউক্লিয় বলের সাপেক্ষে চিন্তা করি, তড়িৎচুম্বকীয় বলের পাল্লা আমরা যদি জেনারেলি চিন্তা করি 10⁻39, সবল নিউক্লিয় বলের কত ছিল? 10⁻41। সূচকীয় নিয়ম অনুসারে কত বেস্টিক থাকবে, এটা উঠে গেলে কত হবে? 39 - 41, তার মানে 10⁻², যেটা এখানে দেখানো হয়েছে। বুঝতে পারছো? এটাও সেম, এটাও সেম। 10⁻30 ডিভাইডেড বাই 10⁻41 কত আসে? 10⁻11 সেভাবে আসছে। এটাতে দেখো 10 টু দ্য পাওয়ার, এটা 10 টু দ্য পাওয়ার দরকারই নেই। এটা 1 না, 1কে এটা 1, এটার মান হচ্ছে 1কে আমরা 10 টু দ্য পাওয়ার 0 বলতে পারি না? সবল নিউক্লিয় বলের পাল্লা কত ছিল? 10⁻41। সব
সূচকীয় নিয়ম অনুসারে 0 মাইনাস 41 হয় না, তার মানে 10 টু পাওয়ার মাইনাস 41 হয়। তাহলে আমরা বুঝতে পারলাম সবল এগুলো আসলে মুখস্থ করার দরকার নাই। তুমি যদি এটা মুখস্থ করে রাখতে পারো, শতদমটা যদি মুখস্থ করতে রাখতে পারো জেনারেলি মহাকর্ষ সবলের সাপেক্ষে যেটা আছে এটা, তাহলে তুমি আপেক্ষিক সবলতা যেটা সবল নিউক্লিয় বলের সাপেক্ষে আছে ওটাও তুমি বের করে ফেলতে পারবা। এগুলো মুখস্থ করে মাথা নষ্ট করার কোনো দরকার নাই। তাহলে আমরা নেক্সট পেজে যাচ্ছি। আর কিছু আছে এখানে? হ্যাঁ, এখানে তো একটা জিনিস পড়ানো হয় নাই, এগুলা এটা পড়ানো হয়েছিল। হ্যাঁ, তাড়িৎচুম্বকীয় বলটা কোথায় কাজ করে? নিউক্লিয়াস। এটা নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস পরমাণু নিউক্লিয়াস, এটা হচ্ছে কক্ষপথ। এখানে ইলেকট্রন আছে না, এই ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে যে আকর্ষণ বলটা সেটা হচ্ছে তাড়িৎচুম্বকীয় বল। তারপরে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল হচ্ছে ওই যখন কি হয় সেটা বিটা কয় হয় আসলে দুটা পরমাণুর মধ্যে, যখন দুটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যখন বিটা আলফা বিটা আছে না, আলফা বিটা গামা বিটা রশ্মিটা ক্ষয় হয় তখন সেখানে দুর্বল নিউক্লিয় বলটা কাজ করে। এটা এমসিকিউতে ডিরেক্ট আসতে পারে। দুর্বল নিউক্লিয় বিটা ক্ষয়ের জন্য দায়ী বল কোনটি, এভাবে আসতে পারে। অথবা আসতে পারে দুর্বল নিউক্লিয় বলে কোনটি ক্ষয় হয়, আলফা দিতে পারে, বিটা দিতে পারে, গামা দিতে পারে, ওভাবে আসতে পারে। এবার দেখো মহাকর্ষ বল নক্ষত্রগুলাকে একত্রিত করে গ্যালাক্সি গঠন করে। দেখো মহাবিশ্বে যা কিছু আছে সব কিছু কিন্তু একটা আরেকটাকে আকর্ষণ করছে। যেমন এই বোর্ডটাকে কিন্তু আমি আকর্ষণ করছি এবং আমাকে এই বোর্ডটাও কিন্তু আকর্ষণ করছে। এটা হচ্ছে মহাকর্ষ বল। নক্ষত্র রাশি যেগুলো আছে ওইগুলোও কিন্তু মহাবিশ্বের যেহেতু আন্ডারে এগুলোও একে অপরকে আকর্ষণ করে একটা গ্যালাক্সি গঠন করে। সেই গ্যালাক্সি গুলার ভিতরে কিন্তু আমি তুমি সবাই আছে আর কি। এই জন্য বলা হয়েছে একেবারে মানে বৃহত্তত্ব বলা হয়েছে, নক্ষত্রগুলোকে একত্রিত করে গ্যালাক্সি গঠন করে। একদম বৃহত্তত্ব বলা হয়েছে, আমাকে আর তোমাকে বলা হয় নাই, কারণ আমি আর তুমি তো ওইগুলার ভিতরেই আছি। বুঝতে পারছো? এবার নেক্সট পেজে যাচ্ছি। এমসিকিউ আসছে, প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল কয়টি? পড়ছি না, এটা একদম হট টপিক ছিল না আজকে, এখন পড়ছি না। কয়টা? 4টা। এটা পড়ার দরকার আছে, পড়ার দরকার আছে। একটা কথা মনে রাখবা, আমরা এখানে স্লাইডের মধ্যে যেগুলো পড়াচ্ছি সেখানে তুমি দেখবে ম্যাক্সিমাম এমসিকিউ চলে আসছে, তোমার পরীক্ষা আসার মতো এমসিকিউ চলে আসছে। তবু তোমার কি কোনো কাজ নেই? এগুলা কি শুধু এগুলা কি পড়বা? শুধু এগুলা থেকে যে আসবে 100% সেভাবে তুমি কিভাবে নিশ্চয়তা দিবে? তোমার কাজ হচ্ছে তোমার মেইন বইতে কতগুলা এই পাশে করে ছাড় থাকে, সেখানে কোনো গণত্বের মান দেওয়া থাকে, এই সে হাবে যে মান দেওয়া থাকে, এগুলো মনে রাখবা। কারণ তোমার পরীক্ষায় জেনারেলি জ্ঞানমূলক আসবে 15 থেকে 16টা, জ্ঞানমূলক এমসিকিউ আসবে 15 থেকে 16টা। তারপর হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক আছে। তোমাদের সিলেবাসের একটা আছে না, মান বন্টন আছে না, ওটা দেখিও, ওটা দেখলে বুঝতে পারবা জ্ঞানমূলক থেকে কয়টা আসে, অনুধাবন থেকে কয়টা আসে, প্রয়োগ থেকে কয়টা আসে, তারপর উচ্চতর দক্ষতা থেকে কয়টা আসে। এগুলো তোমরা ওই সিলেবাসটা দেখলে, ওই সরকারের পক্ষ থেকে একটা সিলেবাস দেয় না, ওটা দেখবা, ওখানে দেখতে পারবা। যেমন ধরো এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, ডিরেক্ট অ্যান্সার। আর কতগুলো আছে ম্যাথস, ম্যাথস বুঝছো? ম্যাথস গুলো মোটামুটি আমরা এই টাইপগুলো এখানে কভার করতেছি, কিন্তু জ্ঞানমূলক গুলো আমরা এখানে কয়টাই পড়াচ্ছি, সর্বোচ্চ ধরো 20টা 25টা পড়াবো। তোমার পরীক্ষায় তো আসবে খালি 15 থেকে 16টা, ওই 20টা 25টা থেকে যে 15 থেকে 16টা আসবে এটা গ্যারান্টি কেমনি দিবা? সেখানে তোমাকে কি হতে হবে, বাসায় বসে বসে কোনো একটা টেস্ট পেপার ধরে বা কোয়েশ্চেন ব্যাংক ধরে তোমাকে এমসিকিউ গুলো সলভ করতে হবে, জ্ঞানমূলক যেগুলো আছে সেগুলা। তারপর হচ্ছে তোমার ম্যাথমেটিক্যালস যেগুলো আছে আমরা তো টাইপ দেখাই দিচ্ছি কিভাবে করতে হবে। আর হচ্ছে মেইন বই যেগুলা সিলি এমসিকিউ আছে বা সিলি ইনফরমেশন যেগুলো আছে ওইগুলো দেখে নিবা, ওইগুলো থেকে বেশি চলে আসে জেনারেলি। বুঝতে পারছো? তো দেখো মৌলিক বলের মধ্যে সবচেয়ে দুর্বল বল কোনটি? আমরা পড়েছি কিন্তু শতদম। সবচেয়ে দুর্বল কে? ম ম মানে কি ছিল? মহাকর্ষ বল। বুঝতে পারছো? নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন, কোন দুটি বলের সমন্বয়ে ইলেকট্রিক ফোর্স? আচ্ছা, এই যে উত্তরটা কিন্তু এখানে দেওয়াই আছে, দেখো ইলেকট্রিক, এটা একটু আমরা লিখি, ইলেকট্রো উইক। এটাকে যদি আমরা দুই সিলেবলে ভাগ করি, একটা ইলেকট্রো আর একটা উইক। উইক মানে দুর্বল, ইলেকট্রো মানে কি? ইলেকট্রো মানে হচ্ছে তড়িৎ, রাইট? তড়িৎ চুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল। কেন আর আছে এরকম কম্বিনেশনের? আর আছে, অ্যান্সারটা দেওয়া আছে না?
এগুলো আসলে বুদ্ধি থাকলে এত জানা থাকা লাগে না, একটু মাথা কাটাইলে হয়ে যায়। মধ্যাকর্ষণ শক্তির তুলনায় তড়িৎ চুম্বক বল কত গুণ শক্তিশালী? মধ্যাকর্ষণ শক্তি, মধ্যাকর্ষণ শক্তি কোনটা? তুমি পৃথিবীতে দাঁড়ায় আছো না, এই যে পৃথিবী, তুমি দাঁড়ায় আছো, পৃথিবী তোমাকে টানতেছে, তুমি পৃথিবীকে টানতেছো, এটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। কিন্তু এটাকে যদি, মাধ্যাকর্ষণ শক্তিটা হচ্ছে আসলে মহাকর্ষ বল পড়ছি না আমরা, মহাকর্ষ বল। মহাকর্ষ বল কি ছিল? মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে যে বলে আকর্ষণ বা আকর্ষণ করে, এটা কিন্তু আকর্ষণ নয়, যে বলে আকর্ষণ করে সেটা হচ্ছে কি? মহাকর্ষ বল। যেহেতু পৃথিবী, আর পৃথিবী যে যখন কোনো একটা বস্তুকে আকর্ষণ করে বা কোনো একটি বস্তু পৃথিবীকে আকর্ষণ করে, তখন সেটাকে মাধ্যাকর্ষণ বল বলা হয়। কিন্তু মাধ্যাকর্ষণ বল আসলে হচ্ছে মহাকর্ষ বলের একটা পার্ট মাত্র। তাহলে মাধ্যাকর্ষণ শক্তি আর মহাকর্ষ শক্তির মধ্যে পার্থক্য হচ্ছে শুধুমাত্র মহাকর্ষ বলের ক্ষেত্রে পৃথিবীর প্রত্যেকটা বস্তু একে অপরকে, আর মাধ্যাকর্ষণ শক্তির ক্ষেত্রে শুধুমাত্র পৃথিবীর সাথে রিলেটেড যেগুলো আছে এগুলা। কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি একটা কি? মহাকর্ষ বলের একটা পার্ট। তাহলে আমরা মাধ্যাকর্ষণ শক্তিকে আপাতত মহাকর্ষ শক্তি হিসেবে ডিফাইন করি, ঠিক আছে? তাহলে মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় তড়িৎ চুম্বক বল কত ছিল? আমরা শতদম দিয়ে যেটা মনে রাখছিলাম সিরিয়ালি, শতদম 10 টু দ্য পাওয়ার 41, 10 টু দ্য পাওয়ার 39, 10 টু দ্য পাওয়ার 30, 10 টু দ্য পাওয়ার 10 টু দ্য পাওয়ার 0 1 আলটিমেটলি। তাহলে সেক্ষেত্রে তড়িৎ চুম্বক বল ছিল সেকেন্ড নাম্বারে, কত ছিল? 10 টু দ্য পাওয়ার 39 ছিল। অ্যান্সার তো ইজি, এগুলো আসলে ইজি। ওই চার্টটা দেখলে দেখতেছো কতগুলো এমসিকিউ সলভ করা যাচ্ছে। আচ্ছা, কোন বলের লব্ধি শূন্য? এটা কি এখন বলতে হবে? আমি বলছিলাম না, একটা সারফেসের উপর যখন একটা বস্তু থাকবে, তখন দুইটা বা একাধিক বল যখন ক্রিয়া করবে, বলের লব্ধি যদি 0 হয়, 5 5 বিপরীত দিকে আসতেছে, বিপরীত দিক দিয়ে আসতেছে, 5 - 5 = 0। এই একাধিক বলের লব্ধি যখন 0 হবে, তখন সেটাকে আমরা কি বলি? সাম্য বল বলি, ঠিক আছে না? এটাকে আর বলতে হবে অ্যান্সারটা? যদি অ্যান্সারগুলো দাগানো আছে, কোন বল লব্ধি শূন্য? সাম্য বল। অসাম্য বল লব্ধি কি কখনো শূন্য হইতে পারে? পারে না। স্পর্শ বল বলতে হচ্ছে, অস্পর্শ বল বলতে হচ্ছে, আলটিমেটলি এগুলো কখনো শূন্য হইতে পারে না। দেখো কোথায় আসছে ভরবেগ। ভরবেগ জিনিসটা কি দেখো তো? সারফেস, সারফেসের মধ্য দিয়ে এম্বরের একটি বস্তু এই দিকে চলমান অবস্থায় আছে। ইউ আদিবেগে এটা শুরু করছিল, এখানে আসছে, এই বস্তু যখন এখানে আসছে তখন এটার ব্যাক হয়ে গেছে ভি, অর্থাৎ এম্বরের বস্তু ইউ আদিবেগে শুরু করে ভি বেগ প্রাপ্ত হলো। ডেল্টি সময়, একটা সময়ের একটা ব্যবধান আছে না, এই সময়টাতে এম্বরের বস্তু ইউ আদিবেগে শুরু করে ভি বেগ প্রাপ্ত হয়েছে। এখন যদি আমরা বলি ভরবেগ জিনিসটা, ভরবেগ হচ্ছে ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি। ভরবেগ একটা ভেক্টর রাশি, আর ভি হচ্ছে বেগ একটা ভেক্টর রাশি। পরীক্ষায় কমন একটা কোয়েশ্চেন কি জানো? এটা মেইনলি প্রথম চ্যাপ্টারের একটা কনসেপ্ট হচ্ছে কোনটি ভেক্টর রাশি বা কোনটি স্কেলার রাশি। এটা একটা টেকনিক আছে, টেকনিকটা হচ্ছে, টেকনিকটা লিখো তোমরা, ববে সব প্রিয়তম আসে প্রেম। ভ মানে হচ্ছে ভরবেগ, বে মানে হচ্ছে ব্যাগ, শুধু ব্যাগ, স মানে হচ্ছে সরণ, ব মানে হচ্ছে ওয়েট করো বাচ্চারা, আসতেছি।
আচ্ছা, ববে সব প্রিয়তম। আচ্ছা, এটা হচ্ছে প্রাবল্য, এটা তোমার লাগবে না এখন, তবুও জানা রাখা ভালো। এটা হচ্ছে ওজন, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এগুলা লিখে রাখো তোমরা, যাতে এমসিকিউ আসলে তোমরা শুধু একটা এমসিকিউ কোনো হাতছাড়া করবা। চ্যাপ্টার 1 কিন্তু এগুলা পড়ানো হয়েছে। আর এটা হচ্ছে মন্দন, আর হচ্ছে তরণ কি পাইছি আমরা, আসে হচ্ছে ভ্রামক। তুমি যত ধরনের ভ্রামক আছে সবগুলো ভেক্টর রাশি, শুধুমাত্র এক্সেপ্ট এটা তোমাদের পরীক্ষা জীবনে আসবে না ভ্রামক বিষয়ে, কারণ এই বিষয়ে কোনো টপিক নাই তোমাদের বইতে। তবু জানা রাখো জড়তার ভ্রামক, এটা জাস্ট জানার জন্য দিছি, এগুলো তোমাদের লেভেলে কখনো আসবে না। যেহেতু আমরা একটা জিনিস ক্লিয়ার করতেছি, সেহেতু সবগুলো আসলে একটু টাচ করার ট্রাই করতেছি। আর হচ্ছে ত্বরণ, ত্বরণ, আর প্রেমটা দিয়ে হচ্ছে ভুলে গেলাম কেন, ভুলে গেছি না। লিখো তো, এতটুকু লিখো আগে, আমি দেখি মনে করে কিনা। মনে পড়ে না কা, কাহিনী কি, মনে পড়ে যাবে কই, মনে না পড়ে যাবে কই। সান্দ্রতা কই গেছে, কই গেছে, এটা হচ্ছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে টর্ক, এটাও তোমাদের লেভেলের 9। আর এটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক, এটাও তোমার লেভেলে 9। তোমার লেভেলে যেগুলো আছে জাস্ট তুমি ওইগুলা মনে রাখলে হবে, কারণ এর বাইরে আর দিবে না তোমাকে, বুঝতে পারছো। আর প্রেম, প্রেম জিনিসটা, প্রেম জিনিসটা কি ছিল, প্রেম জিনিসটা হচ্ছে প্রেম হচ্ছে পৃষ্ঠটান, পৃষ্ঠটান। হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য, এটা আসলে বলা লাগে না, সব প্রাবল্য ভেক্টর রাশি। আমরা এখানে দেখছি আরেকটা প্রাবল্য কই দেখছি, এই যে এখানে, এখানে প্রাবল্য দেখছি। ও বল, বল, এটা তোমরা লিখে নাও, বুঝতে পারছো, এটা একটু লিখে নাও। আমি সরে দাঁড়াইছি, স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। আমি মুছতেছি আমি এগুলো। দেখো আমরা কোথায় ছিলাম, বর্বের পরিবর্তন ছিলাম, একটা ধরলে বুঝছো, আরেকটাতে কেমনে যে চলে যায়, বুঝছো, এখানে চলে আসছে, বিবেক প্রাপ্ত হয়েছে,
ভরবেগের পরিবর্তন কত? ভরবেগের পরিবর্তন আদি ভরবেগ থেকে সবসময় শেষ ভরবেগ বেগ। আমরা দেখেছিলাম ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, ভর এবং বেগের গুণফলকে কি বলে? ভরবেগ বলে। ভরবেগ একটা ভেক্টর রাশি আমরা দেখছি, এখন দেখাইছি বেগও একটা ভেক্টর রাশি। দুইটা ভেক্টর এম, ভর হচ্ছে একটা স্কেলার রাশি, যখন একটা স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশির মধ্যে গুণ হয়, এটা মেইনলি ডট গুণ, কিন্তু এসএসসি লেভেলে নাই। তোমরা জাস্ট এতটুকু মনে রাখো, একটা স্কেলার রাশি একটা ভেক্টর রাশির গুণ হইলে অ্যান্সারটা আসবে ভেক্টর রাশির। বুঝতে পারছো? ঠিক আছে। তাইলে আমরা কি পাইছি? ভরবেগ মানে ভর ও বেগের গুণফল। যদি ভরবেগের পরিবর্তন হয় আদি ভরবেগ বিয়োগ কি হবে? শেষ ভরবেগ। এখানে একটা এই যে কাজটা হয়েছে না, ইউ আদি বেগ থেকে শেষ বেগ প্রাপ্ত হয়েছে, সময়টা কত ছিল? ডেল টি। বুঝতে পারছো? ডেল টি। তাহলে আমরা বলতে পারি কি, এটাকে আমরা যেহেতু পরিবর্তন, আমরা ভরবেগকে পি দ্বারা প্রকাশ করছিলাম না, এটাকে আমরা ডেল পি বলতে পারি। ডেল পি বলতে পারি সমান এম ভি মাইনাস এম ইউ। এতগুলো নিম্নগুলোই আমি বুঝি না। তাহলে দেখো, টি সময়ে, ডেল টি সময়ে ভরবেগের পরিবর্তন হয় ডেল পি। ঠিক আছে? তাহলে একক সেকেন্ডে কত? এই তীর চিহ্নটার মানে বুঝতেছো তোমরা? এটা কিন্তু ভেক্টর রাশি প্রকাশ করে। এগুলো তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে আছে, তো আমি মনে করে দিচ্ছি আর কি। ডেল পি ডিভাইডেড বাই ডেল টি, মানে এক সেকেন্ডে যতটা হয় আর কি। এখন হচ্ছে দেখো, আচ্ছা পরের পেজে যাই আমরা। আচ্ছা আচ্ছা দেখো, ভরবেগ কোথায় গেল? ভরবেগ সি সমান আমরা কি পাইছিলাম? এমবি পাইছিলাম না? এটার এককটা কত আসে? এম মানে ভর, ভরের একক হচ্ছে কেজি, আর ব্যাগের একক হচ্ছে এম এস ইনভার্স 1। তাহলে ভরবেগের একক কি? কেজি, এম এস ইনভার্স 1। তাহলে এটার মাত্রা বের করো। মাত্রা বের করলে কি হবে? কেজির জন্য এম, ম্যাস, এল, টি ইনভার্স 1। এখানে তো থার্ড ব্র্যাকেট দিতে হবে। থার্ড ব্র্যাকেট না কিন্তু ভুল হবে। এমসিকিউ তো তোমাকে কনফিউশন করতে পারে, এটাও দিবে থার্ড ব্র্যাকেট ছাড়াও একটা দিবে, তখন তোমাকে কোনটা দাগাইতে হবে? এটাই কিন্তু দাগাইতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ, এটাই দাগাইতে হবে এখানে। এটা কিন্তু ইনিশিয়াল না, এটা ছিল ফাইনাল ভরবেগ আর এটা ছিল ইনিশিয়াল ভরবেগ। কিন্তু এটা মাথায় রাখবে, এগুলো এগুলো হচ্ছে সিম্পল কতগুলো মেথড। এটা এমসিকিউ আসছে, ভরবেগের মাত্রা কোনটি শুরুতে চলে আসছে, আমরা পড়াইছিলাম। এখানে কিন্তু ওরা দেয় নাই, আমরা দিয়ে দিচ্ছি। যেহেতু সব একটাতে দেয় নাই, তাহলে আমরা এটাকে আপাতত অ্যান্সার ধরে নিচ্ছি। আমরা এটা এখনই বের করছি, এটা দেখাতে হবে না। দেখো, 1000 কেজি বরের একটি বাস 50 ms ইনভার্স 1 মিটার পার সেকেন্ড ও 1500 কেজি বরের একটি ট্রাক 35 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে কোনটিকে থামাতে শক্তিশালী ব্রেক প্রয়োগ করতে হবে? আচ্ছা আমাকে একটা কথা বলো, একটা ট্রাক আসছে 50 ms ইনভার্স 1 বেগে, একটা ট্রাক, বিশাল একটা ট্রাক, আর একটা ছোট্ট রিক্সা আসতেছে। কোনটাকে ধরো এটা 10 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে, কোনটাতে থামাইতে তোমার কষ্ট বেশি হবে বলো তো? এটা কি একটা একদম বোকার মতো প্রশ্ন হয়ে গেল না? ট্রাকটা কত বড়, কত ভারী, আর এটার ব্যাগটাও কত বেশি, ওটা থামাইতে বেশি কষ্ট হবে না? তার মানে আমরা কি বুঝতে পারছি? যার বর বর এবং বেগ, অর্থাৎ বর বেগ বেশি, সেটাকে থামাতে অবভিয়াসলি বেশি শক্তি লাগবে। তাইলে আমরা আগে বাসের ভরবেগ বের করব, তারপর ট্রাকের ভরবেগ বের করব। যার ভরবেগ বেশি হবে তাকে থামাতে শক্তিশালী ব্রেক প্রয়োগ করতে হবে। তাহলে আমরা বলি পি ভরবেগ অফ, কার ভরবেগ বের করতেছি? বাসের। বি দিচ্ছি, ছোট করে একটা বি দিলাম, এম ভি। ভিটা কার দেওয়ার দরকার নেই, ম্যাথের মধ্যে এগুলো আসলে
এর দরকার নাই। ই অফ বি সমান এমবি। কত আছে? 1000 কেজি। বর হচ্ছে কত? 1000 কেজি। 1000 গুণ 50 কত হয়? এমএস ইনভার্স এমএস ইনভার্স কেজি এমএস ইনভার্স 1। এবার আসো কার আছে? ট্রাকের। পিও ট্রাক দিলাম, মনে করো টি দিলাম, এমটি ভিটি। ঠিক আছে। ট্রাকের ভর কত? 1500 কেজি। ঠিক আছে না? আর ব্যাগ কত? 35। মেশিন মেশিন গুণ করো তো। ক্যালকুলেটর নাও হাতে। ক্যালকুলেটর 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 নাও, একটা ক্যালকুলেটর নাও তোমরা। এটা গুণ করো, গুণ করলে কত আসে? আমার তো একটা ক্যালকুলেটর নাই, কি অবস্থায় পড়লাম। এই একটা ক্যালকুলেটর পাও কিনা দেখো তো। পনেরোশো গুণ 35, 52,500। দেখো 52,500 কেজি। ঠিক আছে, কোনটা বড় বলো তো? একটা 50,000, একটা হচ্ছে 52,000, কোনটা বড়? ট্রাকেরটা বড় না? ট্রাকের ভরবেগ বেশি না? তাইলে ট্রাককে থামাতে শক্তিশালী বল প্রয়োগ করতে হবে। সিম্পল মেথড। এগুলো আসলে মুখে মুখে দেখে দেখে বলে ফেলা যায়, একটু চিন্তা করলে ক্যালকুলেটরও লাগে না। দেখো 25টা এমসিকিউ তোমার সলভ করতে হবে 30 মিনিটের ভিতর, ওই মেশিন নিয়ে নিবে। সো তোমাকে ট্রাই করতে হবে ক্যালকুলেশনগুলো একটু স্পিড হওয়ার জন্য। বুঝতে পারছো? আমরা যেহেতু তোমাদের করাই দিচ্ছি, আস্তে আস্তে করাচ্ছি, কিন্তু তোমরা প্র্যাকটিস করতে করতে একটু স্পিড হয়ে যাইতে হবে তোমাদেরকে। এবার দেখো 20 এমএস ইনভার্স 1 বেগে একটি 50 গ্রাম ভরের টেনিস বল নিক্ষেপ করলে এটি দেওয়ালে ধাক্কা খেয়ে আবার একই দিকে ফিরে এলে বলটির ভরবেগের পরিবর্তন কত? বলো তো কি করতে হবে? একটা বল ধরো, একটা বল ওকে আসো না কেন? আচ্ছা বাদ দাও। একটা বল, এই যে একটা দেয়াল, দেয়ালে ধাক্কা দিছে কত বেগে? 20 মিটার/সেকেন্ড বেগে 50 গ্রাম বলে একটি টেনিস বল নিক্ষেপ করলে এটি দেয়ালে ধাক্কা খেয়ে আবার একই দিকে ফিরে এলে ভরবেগের পরিবর্তন কত হবে? এটা কত ভরবেগে গেছে? 20 এমএস ইনভার্স 1 ভরবেগে আঘাত করছে না? আঘাত করছে। তাহলে ফিরে যদি এটা আসে, এটা আমরা সামনে পড়বো নিউটনের তৃতীয় সূত্রতে, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। তাহলে সেই সূত্র অনুযায়ী যদি বলি আমরা, এটা যদি 20 এমএস ইনভার্স মানে ধাক্কা মারা আছে, তুমি কখনো কি দেয়ালে বল মারছো? মেরে দেখি তো। বল যদি মারো টেনিস বল, ঠিক তুমি যেই স্পিডে মারছো বলটা কিন্তু তোমার দিকে ঠিক একই স্পিডে কিন্তু ব্যাক করবে। তাইলে এটা যদি ফিরে আসে, তাইলে এটা কত হবে? 20 এমএস ইনভার্স 1-এ ফিরে আসবে না? বলো তো। তাইলে এটার আদি বেগ যত, শেষ বেগও আমরা পাচ্ছি তত। তাইলে আমরা বের করি, দাঁড়াও এটা ভরবেগটা বের করি। প্রথমে আদি ভরবেগটা বের করি। আদি ভরবেগ ইনিশিয়াল যেটা, আমরা আদি ভরবেগটা যদি বের করি, বি বর কত? 50। এটাকে আমরা যদি কেজিতে নিয়ে আসি, 1000 দিয়ে ভাগ দিতে হবে, ইন্টু বেগ কত? 20। শূন্য শূন্য কেটে দিলাম, শূন্য শূন্য কেটে দিলাম,
5 দিয়ে 10 কে ভাগ দিয়ে 2, 2 দিয়ে 1, কত পাইলাম? 1 কেজি এমএস ইনভার্স 1, ঠিক আছে না? আবার এটা কোনটা শেষটা, ফাইনালটা, শেষেরটা এন, এটা কিন্তু ইনিশিয়ালটা বি, বর তো সেম তাই না? এটাও সেম মেথডে করো। এম এর মান কত? 50/20 ইন্টু দেখো সেম, দেখো সেম, কি করলাম এটা, 50/1000 তো 1 গেছে 1, বরবেগ যাওয়ার সময় ছিল 1, আসার সময় 1, তাইলে একটার থেকে যদি একটা বিয়োগ দিই তোমার মনে হইতে পারে 0, উত্তেজনা বশত হুট করে 0টা দাগাই দিলা, হবে? হবে না, কেন হবে না? দেখো তো, ডেল পি সমান পি ইনিশিয়াল বিয়োগ পি, সরি ইনিশিয়াল কেন হবে, ফাইনাল, পি ফাইনাল থেকে পি ইনিশিয়ালটা বাদ দিতে হবে না? পি ফাইনাল কত? 1, পি ইনিশিয়ালটা কত? পি ইনিশিয়াল 1 না? যদি আমরা ওই বলটা যখন মারছিলাম এটা যে সম্মুখমুখী ছিল না, আরেকটা যেটা ফিরে আসছে এটা পশ্চাৎমুখী ছিল না, তাহলে যেটা ফিরে আসছে আমরা যদি এটাকে যদি প্লাস ধরি এটাকে অবশ্যই মাইনাস ধরতে হবে, আর যদি এটাকে মাইনাস ধরি এটাকে প্লাস ধরতে হবে, এটা হচ্ছে নিয়ম। এটাকে যদি তুমি প্লাস ধরো, সামনে ধনাত্মক বল যেটা ব্যাক হয়ে আসছে ওটাকে তোমাকে ঋণাত্মক বল ধরতে হবে। তাহলে আমরা যদি এটাকে যদি ঋণাত্মক ধরি এটাকে ধনাত্মক ধরতে হবে, এটা তোমার মনের ইচ্ছা। আমি ফাইনালটাকে ধনাত্মক ধরছি আর যেটা ফিরে আসছে ওটাকে ঋণাত্মক ধরছি। তো ঋণাত্মক ধরলে যেটা 1 পাইছিলাম এটা -1 হবে, এখন মাইনাস মাইনাসে প্লাস হয়ে কত হবে? 2 হবে, অ্যান্সার হবে এটা। তোমরা জেনারেলি যেটা ভুল করো সেটা হচ্ছে 0 দাগাই দিবে হুট করে, যখন দেখছো 1 আসছে 1 কেটে 0 করে দিবে, এটাই তোমাদের হচ্ছে মূল প্রবলেম। একটু চিন্তা ভাবনা করে করবা সবগুলা, যেহেতু এটা ব্যাক ফিরে আসছে সেহেতু একটা ঋণাত্মক হয়ে গেছে, এই বিষয়ে তোমাদের মাথায় থাকা দরকার। আচ্ছা দেখো তারপরে কি আসছে, কোনো নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তিত হয়ে দ্বিগুণ হলে ভরবেগের পরিবর্তন কিরকম? নির্দিষ্ট বস্তু মানে বস্তুটা সেম, বস্তুর সেম মানে বড় সেম, বর কি কোনো পরিবর্তন হইতে পারে? বর কোনো পরিবর্তন হইতে পারে, সেটা তোমরা আরো উচ্চতর লেভেলে যাও দেখবা, তবে তোমাদের লেভেল পর্যন্ত বর কি হইতে পারে না, চেঞ্জ হইতে পারে না। আচ্ছা বেগের মান কিন্তু পরিবর্তন হয়ে কত হয়েছে? দ্বিগুণ হয়েছে, তার মানে আদি বেগ যত ছিল শেষ বেগ তার দ্বিগুণ হয়ে গেছে না? তাহলে দেখো তো আমরা কি জানি, পি ইজ ইকুয়ালস টু এমবি জানি না? আমরা যদি বরটা যেহেতু কনস্ট্যান্ট এটাকে কেটে দিলে এটা এরকম পাই না, বি, অর্থাৎ বর বেগ যদি বাড়ে বেগও বাড়বে, বেগ বাড়লে বর বেগও বাড়বে। এখন যদি বেগ যদি দ্বিগুণ হয়ে যায় এটাও দ্বিগুণ হয়ে যাবে না? এটা সিম্পল বিষয়, তবু আমরা আর একটু ব্রডলি করে দেখাই, এগুলো কিন্তু তোমাদের সিম্পলি করে ফেলা দরকার, বুঝতে পারছো? এগুলো নিয়ে যদি তুমি টাইম নষ্ট করো তাহলে শুধু টাইমটা নষ্ট হবে। দেখো একটা হবে পি ইনিশিয়ালটা হবে এমবি, ফাইনালটা কি হবে? বি এর জায়গায় 2বি হবে না, 2টা সামনে এসে গেলে কত হয়? 2mb, তখন যদি বাগ দাও ফাইনালটাকে আগেরটা দিয়ে ইনিশিয়ালটা দিয়ে 2mb, এমবি এমবি কাটা গেছে না? এমবি কাটা গেলে কত থাকে? পি ফাইনাল সমান 2 ইন্টু পি ইনিশিয়াল, অর্থাৎ ইনিশিয়ালটা ডাবল হয়েছে না? এটা বর্গের কিরূপ পরিবর্তন হবে? দ্বিগুণ হবে, বুঝতে পারছো? এগুলো হচ্ছে খুব কমন এমসিকিউ, খুব ইজি। সমান বরের দুটি বস্তুর প্রথমটির ভরবেগ দ্বিতীয়টির 5 গুণ হলে ভরবেগের অনুপাত কত? সেম, তবু আমরা দেখাই দিচ্ছি প্রথমটির ভরবেগ দ্বিতীয়টির 5 গুণ, বুঝতে পারছো? তাহলে একটা যদি পি হয় আরেকটা কি হবে? 5p হবে না? 5p হবে না? তাহলে আমরা যদি পি ইনিশিয়ালটাকে যদি ধরি পি ভরবেগ, ফাইনালটাকে যদি ধরি 5p হবে না শর্ত মতে? তাহলে বাদ দাও, পি ফাইনাল পি ইনিশিয়াল 5p, পি 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 গেল না, পি এফ ইজ ইকুয়ালস টু 5 ইন্টু পিআই, ও সরি এইভাবে করার দরকার নেই। দেখো তাহলে পি এফ ইজ টু পিআই,
সমান কত 5:1 আসে না যদি অনুপাত আকারে লিখো অ্যান্সার দাগানো হইতে আছে বুঝতে পারছো আচ্ছা এরপরটা দেখি এরপর আসছে নিউটনের দ্বিতীয় সূত্র আমরা আজকে নিউটনের দ্বিতীয় সূত্র পর্যন্ত আলোচনা করব পরের ক্লাসে তৃতীয় সূত্রে যাব আচ্ছা নিউটনের দ্বিতীয় সূত্র কি বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং যেদিকে প্রয়োগ এটা কি হবে যেদিকে প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনও সেদিকে ওঠে আচ্ছা তাহলে দেখি আমরা এই যে একটা সারফেসের উপর একটা বস্তু আছে সারফেসের উপর এম্বরের একটা বস্তু আছে বস্তুর ভরবেগের পরিবর্তন এটাকে এফ বল প্রয়োগ করছি এম্বরের এই বস্তুটাকে এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটা এখানে চলে আসছে না এখানে চলে আসছে এটা ইউ আদিবেগে শুরু হয়েছিল এটা ভি আদিবেগে শেষ হয়েছে না তাহলে এটার ভরবেগ কত হবে ভরবেগ এটার ভরবেগ এমভি মাইনাস এমইউ হয় না এখানে কিন্তু বলা হয়েছে কি ভরবেগের পরিবর্তনের হার হার মানে কি কোনো কিছুর হার বলো পদার্থবিজ্ঞানে জাস্ট টি দিয়ে ভাগ করে দিবা সময়ের অনুপাতে যেটা হয় সেটা হচ্ছে হার তাহলে ভরবেগের পরিবর্তন হার এটা পাইছি না এটাকে আমরা এইভাবে লিখতে পারি না ডেল পি বাই টি লিখতে পারি না আমরা আগে আগে একবার লিখছিলাম না এই যে এখান থেকে এখানে যেতে ডেল টি পরিমাণ সময় লাগে পড়াইছিলাম না তাইলে ডেল টি সময়ে ভরবেগের পরিবর্তনের হার কত ডেল পি তাহলে একক সেকেন্ড সময়ে ভরবেগের পরিবর্তনের হার ডেল পি বাই টি পড়াইছিলাম না আমরা মনে আছে তো আচ্ছা ঠিক আছে এটা এখন লাগবে না এখানে দেখাইছি আমরা তাহলে সূত্র অনুযায়ী কি হয় দেখো ভরবেগের পরিবর্তনের হার তার মানে ভরবেগের পরিবর্তনের হার আগে আসছে ডেল পি ডিভাইডেড বাই ডেল টি সমানুপাতিক কার সমানুপাতিক বলছে বলের সমানুপাতিক বলছে না বস্তু ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক আমরা এতটুকু পর্যন্ত আগে দেখি প্রযুক্ত বল কত এফ এখানে একটা জিনিস মনে রাখবা সবসময় সমানুপাতিক কেজের ক্ষেত্রে তুমি মনে রাখবা সমানুপাতিকের বাম সাইডে যেটা হয় সেটা হচ্ছে ইফেক্ট বুঝছো আর ডান পাশে যেটা হয় সেটা হচ্ছে কস মানে এটা হচ্ছে কারণ এটা হচ্ছে প্রভাব ঠিক আছে ধরো তুমি যদি পড়াশোনা ভালো মতো করো তাহলেই তুমি কি ভালো রেজাল্ট করবে সেক্ষেত্রে যদি আমরা বলি রেজাল্ট সমানুপাতিক হয় স্টাডি অর্থাৎ তুমি যদি কস মানে কারণ স্টাডি করার কারণেই তোমার রেজাল্টটা ভালো হয়েছে স্টাডি না করার কারণে তোমার রেজাল্টটা খারাপ হয়েছে ওভাবেই বিষয়টা আসলে এটা বুঝাই দিলাম আর কোনো যেন বলতো না হয় বুঝতে পারছো এই বিষয়গুলো স্টুডেন্টরা ভুল করে তাই শোনো আচ্ছা দেখো তাইলে আমরা যদি বলি আমরা ডেল পি ডেল পি বাই ডেল টি সমান এটা যখন সমান দিব তখন একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে যখন সমানুপাতিক চিহ্ন রাখবে সমানুপাতিক চিহ্নটা যদি আমরা তুলে ফেলি তখন একটা সমানুপাতিক ধ্রুবক লাগবে আমরা যদি এখানে ক্যাটা দিই সমানুপাতিক ধ্রুবক কি কে আচ্ছা আমরা যখন নিউটনের প্রথম সূত্রটা পড়াইছিলাম তখন কিন্তু আমরা ধারণা পাইছিলাম কিসের জানো কি ঠিক আছে নিউটনের প্রথম সূত্র থেকে কিন্তু আমরা শুধু ধারণা পাচ্ছি বলের ধারণা পাচ্ছি কিন্তু বলটা কিভাবে বের করতে হয় সেটা নিউটনের প্রথম সূত্র অনুযায়ী করা যায় না তার মানে আমরা এই নিউটনের দ্বিতীয় সূত্র থেকেই বলটা বের করা শিখবো এর আগে কেউ কখনো বলটা বের করতে পারে না এই বল কিভাবে বের করতে হয় সেটাও জানে না বুঝতে পারছো জাস্ট প্রথম সূত্রে আমরা বলের ধারণাটা পাইছি বল বের করাটা পাইনি কিভাবে বলের মানটা বের করবো কিন্তু আমরা দ্বিতীয় সূত্রে বলের মানটা বের করা শিখতেছি যার কারণে
এই যে এইটা সমান আমাদেরকে সমীকরণের দুই পাশে সমান রাখতে হবে। দুই পাশে সমান রাখার জন্য আমরা যেহেতু এখানে কিচ্ছুর মান জানি না আগে থেকে, সে কারণে এটাকে ব্যালেন্স করার জন্য সমানুপাতিক ধ্রুবকের মানটা আমাদেরকে ধরতে হবে 1। এটা হচ্ছে নিয়ম, যেটা তুমি ফার্স্ট টাইম আবিষ্কার করবা, ফার্স্ট টাইম যেটার মান বের করবা, সেটাকে ব্যালেন্স করার জন্য সবসময় সমানুপাতিক ধ্রুবকের মান তোমাকে 1 ধরতে হবে। তাহলে ভাইয়া আমরা যে এখানে মহাকর্ষ বলের সূত্রটা পড়ি, এখানে সমানুপাতিক ধ্রুবক ছিল জি, জি এর মানটা কেন সেম রাখি, সরি জি এর একটা মান কেন আমরা ধরে রাখি যে 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি ইনভার্স 2, এটা কেন বলি, এটা কেন 1 নয়? দেখো এটা কিন্তু আবিষ্কার হয়েছে অনেক আগে, এটা আবিষ্কারের অনেক দিন পর কিন্তু এটা আবিষ্কার হয়েছে, ততদিন কিন্তু আমরা বল বের করা জানি, আমরা ব্যালেন্স করা শিখছি কিন্তু ততদিনই ব্যালেন্স করা শিখছি। আমি এফ এর মান জানি, আর হচ্ছে আর এর মান জানি, পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ভর, ওই পার্টিকুলার বস্তুর ভর জানি, ওখান থেকে আমরা জি এর মানটা বের করি, সে কারণে আমাদের জি এর মানটা জানা আছে। কিন্তু এটা যেহেতু আমরা একদম ইনিশিয়াল পর্যায়ে এফ এর মানটা বের করা শিখছি মাত্র, সে কারণে কে এর মানটা আমাদেরকে এক্ষেত্রে 1 ধরতে হয়, শুধুমাত্র ব্যালেন্সটা করার জন্য, বুঝতে পারছো? ব্যালেন্স করার জন্য আমরা কে এর মানটা 1 ধরি। দেখো del P by del T is equals to F। দেখো তো আমরা এটা একটা তুমি মনে রাখতে পারো, এটাও একটা সূত্র, পার্টিকুলার সূত্র। এগুলা কি জন্য জানো? এমসিকিউ এর জন্য, এমসিকিউ শর্টকাটস করার জন্য। এখন দেখো del P is equals to FT। এফটি তার মানে ভরবেগের পরিবর্তনটা যদি তোমাকে হিসাব করা হয়, তোমাকে যদি বলে যে কোনো একটি বস্তু 2 সেকেন্ড ধরে 2 নিউটন বল প্রয়োগ করছে, তোমাকে যদি বলে ভরবেগের পরিবর্তন নির্ণয় করো, তাহলে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করে ডিরেক্ট বের করতে পারতেছো না, তোমাকে আর এগুলো লাগতেছে এমবি মাইনাস এমইউ এগুলো লাগতেছে না, তো ডিরেক্ট তুমি এই সূত্রটা কাজে লাগাই করে ফেলতে পারতেছো। এটাও একটা পার্টিকুলার সূত্র হিসেবে তুমি ধরে নিতে পারো। এবার দেখো তাহলে আমরা যদি এটার মান বসাই বি মাইনাস এন ইউ সমান এফ টি, বুঝতে পারছো? এখান থেকে কি বের করা যায়, আচ্ছা এই যে এমটা কমন নিয়ে নাও, আমি জাস্ট টিটা এই পাশে কনভার্ট করছিলাম কি জন্য জানো? তোমরা যেন এই জিনিসটা শিখতে পারো। আমরা টিটা এই পাশে নিয়ে আসবো আবার, কারণ আমাদের লক্ষ্য হচ্ছে এটা না, আমার লক্ষ্য হচ্ছে এফ এর মান বের করাটা শিখা। কারণ নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের মানটা বের করা শিখব। প্রথম সূত্রে শিখছিলাম কি ধারণা, পাইছিলাম ধারণা, কিন্তু বের করা শিখি নাই। দ্বিতীয় সূত্রে এসে আমরা বের করাটা শিখতেছি। এই টিটে এই পাশে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে ওই যে এমসিকিউ শর্টকাটস, যেগুলো শর্টকাটস আছে ওই শর্টকাটস গুলা শেখার জন্য টিটা ওই পাশে নিয়ে গেছিলাম, আমরা টিটা এই পাশে নিয়ে আসছি, এফ সমান এই পাশে রেখে দিছি, ঠিক আছে না? এই যে আমরা গতিবিদ্যা শিখছিলাম না, এ সমান কি বি মাইনাস ইউ বাই টি, এ সমান, তাহলে লিখো এম, এটার জায়গায় কি লিখতে পারো? এ লিখতে পারো না, এফ সুতরাং কি লিখতে পারো? এই পাশে দিচ্ছি আমরা, আমি এই পাশে লিখতেছি, বাকিটা এই পাশে লিখতেছি, এফ ইজ ইকুয়ালস টু কত পাইছি আমরা? এম এ পাইছি। এফ একটা ভেক্টর রাশি, ওই যে বলছিলাম একটা স্কেলার আর একটা ভেক্টর রাশি যখন গুণ করব আলটিমেট রেজাল্টটা কি আসবে? ভেক্টর রাশি আসবে। আমরা এখান থেকে শিখতে পারছি এফ এর মান নির্ণয় করাটা, বুঝতে পারছো? কে এর মান কেন 1 ধরছিলাম? ইনিশিয়াল পর্যায়ে কিছুর মান যখন তুমি ইনভেন্ট করবা, তখন সেক্ষেত্রে সমানুপাতিক ধ্রুবকের মান অলওয়েজ 1 ধরতে হবে, কারণ ব্যালেন্স করতে হবে, সমীকরণের ব্যালেন্স করার জন্য এটা করা হয় আর কি। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি বের করা শিখছি? এফ এর মান বের করা শিখছি, আমরা এতটুকু শিখছি না? এবার যেদিকে বল প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনও সেদিকে, বলছে না? যেহেতু এফ একটা ভেক্টর রাশি, এও একটা ভেক্টর রাশি, এফ এর মান যেদিকে হবে এ এর মানও সেদিকে হবে, অর্থাৎ এ এর মান সেদিকে হওয়া মানে ভরবেগের পরিবর্তন যেটা ছিল, ওই ভরবেগটাও তো ভেক্টর রাশি, সেই কারণে ভরবেগের পরিবর্তনটা যেদিকে হবে বলের পরিবর্তনটাও সেদিকে হবে। বুঝতে পারছি আমরা? ক্লিয়ার? একটু রিয়ালাইজ করো বিষয়টা।
জিনিসটা একটু এবার রিয়েলাইজ করো। আমরা পরের পেজে যাচ্ছি। আমরা এফ এর মানটা বের করা শিখছি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। এবার দেখো নিউটনের গতির দ্বিতীয় সূত্র। আচ্ছা, দ্বিতীয় সূত্র, আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা শিখছি। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো তো, আগের পেজে যাই। এফ এর একক কি? এফ এর একক হচ্ছে নিউটনের একক হচ্ছে এন। আচ্ছা, আমরা পরের পেজে যাচ্ছি। আমরা কি পাইছিলাম? এফ সমান এম এ পাইছিলাম না? এফ এফ সমান এম, এটার একক হওয়া উচিত ছিল কিরকম? কেজি এম এস ইনভার্স 2, কিন্তু এটা নিউটন সাহেব আবিষ্কার করছেন, তো সেই কারণে এটার এককটা ধরা হয় নিউটন। তার মানে নিউটন সমান আমরা কি লিখতে পারি? কেজি এম এস ইনভার্স 2 লিখতে পারি। তোমার পরীক্ষায় বহুপদী সমাপ্তি সূচক যেগুলো এমসিকিউ আসে ওখানে বলতে পারে বলের একক কোনটি, বলের একক কোনটি বলতে পারে। ক নাম্বারে দিতে পারে ধরো নিউটন, ক নাম্বারে দিল কেজি এম এস ইনভার্স 2, গ নাম্বারে দিল কেজি এম এস ইনভার্স 1। এবার বললো নিচের কোনটি সত্য? কোনটি সত্য? ক নাম্বারে দিল 1, ক নাম্বারে দিল 1 ও 2, গ নাম্বারে দিল 1 ও 3, গ নাম্বারে দিল মনে করো তিনটাই। সঠিক উত্তর কোনটা হবে? এই যে এটা। বুঝতে পারছো? এগুলা হ্যান্ড ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে আর কি। মনে রাখবা, স্ক্রিনশট দিয়ে রাখো, আমি ইরেজ করে দিচ্ছি এগুলা। তার মানে আমরা বলের একক কি পাইছি? আলটিমেট একক নিউটন। ঠিক আছে, তো বলের মাত্রাটা লাগবে না, মাত্রাটা এটার থেকে বের করতে হবে। কেজির জন্য এম, এম এর জন্য এল লেন্থ, আর এস হচ্ছে সময় টি। এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা দেখাই দিচ্ছি। ঠিক আছে, এখন বলো তো আমরা জানার জন্য 1 নিউটন মানে কতটুকু? 1 নিউটন যে বল সেটা কতটুকু? তোমরা বাজার থেকে ওই মশলা, তারপরে চিপস, এই সে হাবি যাবি কতগুলা প্যাকেটের মধ্যে লেখা থাকে না? 100 গ্রাম, 100 গ্রাম এরকম লেখা থাকে না? 100 গ্রাম হলুদের গুঁড়া, 100 গ্রাম চানাচুর, এরকম লেখা থাকে তো। ঠিক আছে না? আমরা এমনি ওজনের ইয়েটা সূত্রটা এরকম না, এমজি। ওজনের একক কিন্তু নিউটন, আমরা ডব্লিউ দিয়ে ডিফাইন করতেছি। এখন যদি 100 গ্রাম হয়, এটার হ্যাঁ হ্যাঁ ডব্লিউ, আচ্ছা ডব্লিউটাকে আমরা এফ দিয়ে ডিফাইন করি। এম, এম কত? 100। এটাকে যদি আমরা কেজিতে নিয়ে যাই, যেহেতু এসআই একক হিসাব করবো, 1000 দিয়ে ভাগ দিতে হবে, কেজিতে নিয়ে যেতে হবে 9.8। এই ভাগ দিলাম 10, তারপরে কত হয়? 100 গ্রামকে যখন ভাগ দিলাম, এটা 0.98, মানে 100 এর একদম, এটাকে যদি 1 দিই, প্রায় চিহ্নটা ইউজ করছি আমরা 1। এই যে নিউটন আসবে না, ডব্লিউ যেহেতু এফ এর মান নিউটন, মানে আর কয়েকটা গুড়ি বাড়াই দিবে আর কি। আর কয়েকটা গুড়ি বাড়াই দিলে, গুঁড়াগুলো বাড়াই দিলে 1 নিউটন সমান হবে। একটু কম আছে, বুঝতে পারছো? মানে তুমি বাসায় পরীক্ষা করতে পারবা, বাসায় ওই প্যাকেটগুলো নিয়ে হাতে নিয়ে অনুভব করতে পারবা 1 নিউটন মানে কতটুকু হয়। ঠিক আছে, তো জাস্ট শেখার জন্য, এটা পরীক্ষা আসবে না কখনো। চলো এবার হচ্ছে চলো পরের পেজে। নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রমাণ। এটা আসলে অনুধাবনমূলক প্রশ্নে চলে আসে। নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা তুমি কি শিখছো বলতো? এফ সমান এম এ, শিখছো না? এফ সমান এম এ শিখছো না? শিখছো তো। এবার আচ্ছা, বল, এই বলটা একটা সাম্য বল না? সাম্য বল হলে এফ এর মান 0 নিতে হবে না? 0 নিলাম। এম, এটাকে ভেঙে দাও, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, টি মাইনাস ইউ। আচ্ছা, নিউটনের প্রথম সূত্রটা কি ছিল বলো তো আগে একটু? বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে
চলতে থাকবে। অর্থাৎ বাহ্যিক কোনো বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু যেটা ছিল সেটা আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে। ঠিক আছে, এটা যেহেতু স্থির ছিল, এটা অর্থাৎ এটা আদি বেগও 0 ছিল, এটা শেষ বেগও 0, অর্থাৎ আদি বেগ আর শেষ বেগ সমান। যে যখন আবার গতিশীল হবে, গতিশীল হলে কি হবে, এই যে একটা বস্তু 5 ms ইনভার্স 1-এ চলতে থাকছে, এটা তো সমবেগে চলতে থাকবে বলছে না, সমবেগে চলতে কি হবে 5 ms ইনভার্স 1, অর্থাৎ আদি বেগ সমান শেষ বেগ পাচ্ছি না আমরা। তার মানে নিউটনের প্রথম সূত্রের গাণিতিক রূপ কোনটা, u ইজ ইকুয়ালস টু v, অর্থাৎ আদি বেগ সমান শেষ বেগ। আমাদেরকে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এই জিনিসটা, এই সম্পর্কটা আনতে হবে, বুঝতে পারছো? এখন দেখো টিটা এই পাশে নিয়ে যাও, 0 হয়ে যাবে না, m ইন্টু v মাইনাস ইউ ইজ ইকুয়ালস টু 0। এখন এমটাও যদি নিয়ে যাও, v মাইনাস ইউ সমান 0, সুতরাং ইউ সমান v। দেখা যায় কিনা, ইউটা ওই পাশে নিয়ে গেলে উল্টাই দিলে ইউ সমান v আসছে কিনা, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রমাণ আসছে কিনা, আসছে। আচ্ছা, দেখো পরের পেজে যাচ্ছে আমরা। বলের গাত, এই দেখো এইগুলা ক্লাসগুলো হচ্ছে ওয়ান শট স্টাইলে, তো এগুলা আমরা একটু স্পিডেই টানতেছি, যেহেতু তোমার এগুলো আগে থেকে পড়া আছে, আমরা জাস্ট ধারণাটা দিব এই একটা ক্লাসে, তোমাদেরকে আমরা গুছাই দেওয়ার ট্রাই করতেছি, বুঝতে পারছো? বলের গাত, বলের গাত জিনিসটা কি? বলের গাতকে আসলে একটা বস্তুর উপর একটা বস্তুর উপর প্রয়োগকৃত বল এবং ওই বল প্রয়োগের ক্রিয়াকালের সময়টা গুণফলকে আমরা বলের গাত বলি। যেমন এই যে একটা বস্তুর উপর আমি বল প্রয়োগ করতেছি, এফ নিউটন বল প্রয়োগ করতেছি, এই বল প্রয়োগটা করতেছি টি সময় পর্যন্ত বল প্রয়োগ করছি আমি। এই যে এফ বলটা টি সময় পর্যন্ত এই এম্বরের বস্তুটার উপরে আমরা প্রয়োগ করছি, এই এফ বল আর টি সময়ের গুণফলটাকে বলের গাত বলে। বলের গাতকে আমরা জে দ্বারা প্রকাশ করি, যে ইজ ইকুয়ালস টু, তার মানে এফ টি, অর্থাৎ কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করতেছি ওই বল এবং ক্রিয়াকালের গুণফলকে কি বলে, বলের গাত বলে। বলের গাত একটা ভেক্টর রাশি, এফ একটা ভেক্টর রাশি, টি হচ্ছে স্কেলার রাশি। আমি আগে বলছিলাম একটা স্কেলার আর একটা ভেক্টর রাশি গুণ করলে একটা ভেক্টর রাশি বেরোয়, ফলাফলটা ভেক্টরই আসে। তাহলে বলের গাত যে ইজ ইকুয়ালস টু এফ টি। আচ্ছা, এটাকে যদি তুমি, আচ্ছা এখানে কি একটা কিছু গন্ধ পাচ্ছ বলো তো তোমরা? এখানে একটা জিনিসের গন্ধ পাওয়া যাচ্ছে, আমরা পাইছিলাম না ডেল পি সমান এফ টি, পাইছিলাম না? আমি তোমায় দেখাইছিলাম না লাইন ব্রেক করে ওইদিকে গিয়ে? এটা কি ছিল? ভরবেগের পরিবর্তন ছিল না, তার মানে আমি এটা লিখতে পারি না, ডেল পি লিখতে পারি না। তার মানে আমাকে যদি ভরবেগ বের করতে বলে আমরা এফ টি এটা ইউজ করতে পারতেছি, অথবা যদি বলে বলের গাত বের করে যদি আমাকে শুধু আদি ভরবেগ আর ইউ আর বি এর মান দিয়ে দিছে আর এম এর মান দিয়ে দিছে, আমাকে বলতেছে কি বলের গাত বের করো, এখানে এফ এর মানও দেয়া নাই, টি এর মানও দেয়া নাই, কিন্তু আমি এই যে ভরবেগের পরিবর্তনটা বের করলে এটার মানটা চলে আসতেছে না, চলে আসতেছে। তো এগুলো হচ্ছে টেকনিক, এগুলো টেকনিক্যালি মনে রাখা দরকার। ঘর্ষণ বল আসছে। ঘর্ষণ বল জিনিসটা কি বলতো? একটা সারফেসের মধ্য দিয়ে, ধরো এটা একটা সারফেস, এই সারফেসের যে এটা যত মসৃণ হোক না কেন, ধরো তোমার এই বোর্ডটা অনেক মসৃণ না, এর চাইতে মসৃণ আছে কি আয়না হচ্ছে এর চাইতে কি মসৃণ। আয়নার মধ্যে তুমি একটা মার্বেল যখন গড়াই দাও, মার্বেলটা কিন্তু অনেক দূর পর্যন্ত যায়, কিন্তু যাওয়ার পর আলটিমেটলি দেখা যায় তুমি যদি একটা বড় আয়না নাও তাহলে দেখবে ঠিকই মার্বেলটা থেমে যাচ্ছে। কিন্তু আমরা নিউটনের প্রথম সূত্রে কি পাইছিলাম? কোনো বস্তু স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। যদি ওইখানে আমরা জড়তার ধারণা পাইছিলাম না, যদি জড়তাটা না থাকতো তাহলে মার্বেলটা কিন্তু চলতেই থাকতো নিশ্চয়ই। জড়তা না, ঘর্ষণ, সরি, প্রত্যেকটা পৃথিবীর এমন কোনো তল নাই যেখানে ঘর্ষণ নাই, সেটা যতই মসৃণ হোক না কেন সেখানে ঘর্ষণ বলটা কাজ করে। যদি আয়নার উপর যদি ঘর্ষণ বল না থাকতো তাহলে মার্বেলটা নিউটনের প্রথম সূত্রের অনুযায়ী চলতেই থাকতো, সারা জীবন চলতে থাকতো, একদম থামতো না, বুঝতে পারছো? তার মানে পৃথিবীর সকল তলের মধ্যে কি থাকে?
ঘর্ষণ থাকে, সেটা যতই মসৃণ হোক না কেন ঘর্ষণ থাকে। ঘর্ষণগুলো কিরকম হয় জানো? এই যে একটা তল, এই তলটাকে যখন আমি মাইক্রোস্কোপ যন্ত্রে দেখবো, তখন এরকম এরকম কতগুলো খাঁজ দেখতে পাবো। তুমি যে বস্তুটা নিছো, বস্তুটাও যদি মসৃণ হয়, ওই বস্তুটারও একটা ঘর্ষণ বলে এরকম খাঁজ, এই বস্তুটার তলের মধ্যে এরকম একটা কি থাকে, খাঁজ থাকে। যখন বস্তুটা তুমি ভারী নিবা, যখন ভারী বস্তু নিবা, সরি, এটা হচ্ছে তলের খাঁজ। সব সময় কোনো একটা বল যখন তুমি দিবা, এখানে এখানে যখন একটা বস্তু রাখবা, বস্তুটা এটাকে একটা বল প্রদান করবে, এটাকে একটা বল প্রদান করবে, তখন উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল অনুভব করবে। বুঝতে পারছো? উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল অনুভব করবে। এদিক থেকে একটা যদি তুমি বল দাও 5 নিউটন, এই বস্তুটার একটা নিজস্ব বর আছে না, বরের জন্য এটা চাপ দিবে না, তলটাকে চাপ দিলে নিচের দিকে চাপ খাবে, তখন একটা অভিকর্ষ ত্বরণের প্রভাবে একটা মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে। এই মাধ্যাকর্ষণ শক্তিটার প্রভাবে ওই যে আমরা নিউটন তৃতীয় সূত্র পড়বো, আমরা সামনে গেলে পড়বো, প্রত্যেকের একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে। তুমি যদি এখানে চাপ দাও, সে তোমাকে একটা চাপ দিবে। যখন তুমি এই তলটাকে চাপ দিচ্ছ, তলটাও তোমাকে একটা প্রতিক্রিয়া বল আর দিচ্ছে। বুঝতে পারছো? এই প্রতিক্রিয়া বল আর আর এমজি কাটাকাটি হয়ে গিয়ে এই 5 নিউটন বলের জন্য বস্তুটা সামনের দিকে গতিশীল হয়। এখন প্রতিক্রিয়া বল কখন বেশি হবে কখন কম হবে সেটা কেমনে বুঝবো? ওই যে আমরা শিখেছিলাম তলের মধ্যে খাঁজ থাকে, বস্তুটার মধ্যে একটা খাঁজ থাকে, এরকম খাঁজ থাকে। বস্তুটা যত বেশি ভারী হবে, বেশি ভারী হলে এটা চাপ বেশি দিবে না? চাপ বেশি দিলে এই যে তল, বস্তুর যেটা তলের খাঁজ ছিল, এটা এটার সাথে একদম ক্লোজ হয়ে যাবে না? তাহলে আর এর মান বেশি হবে না? বেশি হবে তো। যদি চাপটা কম হয়, আর এর মানও কম হবে না? এদিকে চাপ না পড়লে ওইদিকে চাপ পড়বে? পড়বে না তো। তাহলে সেক্ষেত্রে কি হবে? আর এর মানটাও কম হবে। বুঝতে পারছো? আচ্ছা, এটা জাস্ট জেনে রাখো। এখন এই যে কম বেশি হবে না, এই যে ঘর্ষণ বলতে আমরা এফ দ্বারা প্রকাশ করি, এফ দ্বারা প্রকাশ করি। এই ঘর্ষণ বলটা তাহলে কিসের উপর ডিপেন্ড করতেছে? আর এর উপর। প্রতিক্রিয়া বল যত বেশি হবে, বস্তুটা তত ধীর হয়ে যাবে, তত তাড়াতাড়ি থেমে যাবে। তার মানে আমরা পাইতেছি কি, প্রতিক্রিয়া বলের উপর ঘর্ষণ বলটা ডিপেন্ড করতেছে। অর্থাৎ ঘর্ষণ বল যত বেশি, সরি, প্রতিক্রিয়া বল যত বেশি হবে, ঘর্ষণ বল তত বেশি হবে। এখন সমানুপাতিক ধ্রুবকটা তুলো। সমানুপাতিক ধ্রুবকটা তুললে একটা কি আনতে হয়, কনস্ট্যান্ট আনতে হয়। কনস্ট্যান্টটা হচ্ছে নিউ। আর এটা একটা সূত্র তোমার বইতে রিলেটেড। এই ঘর্ষণ জিনিসটা হচ্ছে তোমার বইতে একদম শেষের দিকে আছে। ঘর্ষণ কয়েক রকম আছে তোমার বইতে, যেমন ধরো সীমান্ত গতীয় ঘর্ষণ আছে, স্থিতি ঘর্ষণ আছে, সীমান্ত ঘর্ষণ আছে, প্রবাহী ঘর্ষণ আছে, সান্দ্রতা ঘর্ষণ আছে। সান্দ্রতা ঘর্ষণ হয়, সান্দ্রতা কোথায় থাকে? তরলের মধ্যে থাকে। পানিতে সান্দ্রতা ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণ কোথায় হয়? যখন প্রবাহী বাতাস, প্রবাহী বললেই তো আমাদের মাথায় একটা সেট হয়ে যায় যে জিনিস, সেটা হচ্ছে বাতাস। যখন বাতাসের মধ্যে দিয়ে কোনো একটা বস্তু চলে আসবে, তখন সেখানে প্রবাহ ঘর্ষণটা কাজ করবে। বুঝতে পারছো? ঠিক আছে। ঠিক সেরকম, তবে গতীয় ঘর্ষণ কোনটা? কোন একটা সারফেসের মধ্যে দিয়ে কোনো একটা বস্তু গতিশীল, এটা গতীয় ঘর্ষণ বলে। আর স্থিতি ঘর্ষণ, কোন একটা সারফেসের উপর বস্তুটি বসে আছে, এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। এগুলো স্পিডে বললাম কথাগুলা। ঠিক আছে। এখন তোমার বইতে তোমার যেটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ নিয়ে। আর এটা হচ্ছে গতীয় ঘর্ষণ সহগ। এটা হচ্ছে গতীয় ঘর্ষণ সহগ, নিয়ম হচ্ছে কি, গতীয় ঘর্ষণ সহগ। তোমার পরীক্ষা এই ধরনের ম্যাথ আসে, খুব কম আসে, খুব কম আসে। ঘর্ষণ বল, ঠিক আছে। এবার আমরা কয়েকটা এমসিকিউ সলভ করি। এমসিকিউ গুলো সলভ করার পর আজকের মতো আমরা শেষ করব। পরবর্তী ক্লাসে নিউটনের থার্ড ল নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে। মানে এমসিকিউতে কি বলা হয়েছে, বস্তুটিতে, আচ্ছা, একটা বস্তু দিয়ে আছে, 20 কেজি ভরের একটা বস্তু, 100 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। এই সাইড দিয়ে 100 নিউটন, এই সাইড দিয়ে 80 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। খুবই মসৃণ তল, ঘর্ষণ বল শূন্য। মানে মনে করা হয়েছে আর কি, বাস্তব যদিও পসিবল না, কিন্তু এখানে ধরে নেওয়া হয়েছে ঘর্ষণ বল শূন্য। এখন বস্তুটিতে কার্যকর ত্বরণের মান ও দিক কত হবে? কার্যকর ত্বরণ, আচ্ছা দেখো তো, তোমাকে আর আগের পেজে যাই, আগের পেজে যাই। একটা তল,
তলের উপর একটা বস্তু আছে না, তুমি যখন এদিকে বল প্রয়োগ করতেছো, এদিকে ঘর্ষণ বল কাজ করতেছে না, ঘর্ষণ বলটা তোমার বস্তুটাকে যাইতে বাধা দিচ্ছে। মানে কি, মনে করো আমি যখন এদিকে যাচ্ছি, আমার বন্ধু আমাকে আটকাই দিছে, মানে কি, আমি যেদিকে বল প্রয়োগ করতেছি সে আমার বিপরীত দিকে ক্রিয়া করতেছে না, যে কারণে আমার গতিটা আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে না, ও যখন আমাকে আটকাই দিছে। ঠিক সেভাবে এটা যদিও নিচের নিচের দিক থেকে আটকে দিচ্ছে বলে মনে হচ্ছে আপাতত, কিন্তু এটা তোমার গতিকে আলটিমেটলি কি করে দিচ্ছে, স্লো করে দিচ্ছে। তার মানে তোমার এই যে এফটা এদিকে ক্রিয়াশীল ছিল না, এটাকে এদিকে বল প্রয়োগ করতেছে, তার মানে হচ্ছে, বুঝতে পারছো, এদিকে বল প্রয়োগ না আসলে কখনো বস্তুটার গতি কমে যাইতো না, বুঝতে পারছো। তার মানে আমরা ঘর্ষণ বল কি পাইলাম, ঘর্ষণ বল সবসময় গতির বলের বিরুদ্ধে কাজ করে, বলের বিরুদ্ধে ঘর্ষণ বল অলওয়েজ কাজ করে, সেটা আমাকে মাথায় রাখতে হবে, বুঝতে পারছো, বলের বিরুদ্ধে। তার মানে নেট বল যদি এফ হয়, এফ সমান যদি এম এ হয়, গতি ঘর্ষণ থাকলে এফ মাইনাস স্মল এফ সমান এম এ লিখতে হবে, কারণ এফ এটা কি অলওয়েজ, যেহেতু এই যে নেট, এটা হচ্ছে নেট মানে হচ্ছে সম্পূর্ণ লব্ধি। আমরা লব্ধি বল শিখেছিলাম না, এফ নেট সমান এম এ নেট, এই যে ত্বরণটাও নেট হইতে হবে, একদম লেটেস্ট যেটা আছে ফাইনাল, এফটা হচ্ছে সম্পূর্ণ মানে লব্ধি বল। ঠিক একইভাবে এই এফটাও লব্ধি বল, লব্ধি বল, যেহেতু এখানে ঘর্ষণ বলটা কাজ করতেছে, সেক্ষেত্রে লব্ধি বল কোনটা হয়, এফ, সরি, এখানে লব্ধি হবে কোনটা, এফ মাইনাস এফ হবে না, ঠিক সেই কাজটা আমরা এখানে করছি, বুঝতে পারছো, এই হচ্ছে বিষয়। পরের পেজে যাই এবার আমরা, তাহলে আমরা কি এখানে কি লিখবো, এফ নেট সমান এম এ, এটা দেয়া ছিল না, আমরা হাতে টাইপিং করছি, এফ মাইনাস এফ সমান এম এ, এফ এর মান কত দেয়া আছে 100 নিউটন, বিপরীত দিক থেকে এই বলটা বিপরীত দিক দিয়ে ক্রিয়া করতেছে না, তাহলে সেটা বাদ দিতে হবে। বারবার হইতেছে কেন, তারপরে এম এর মান কত দেয়া আছে, বের করতে বলছে কি, আমার ত্বরণের মান বের করতে বলছে, এর মান বের করতে বলছে আমাকে, এম এর মান কত 20 কেজি, 20 এ, তাহলে বের করো, এখানে তাকে কত 20, 20 এ, এ সমান কত 1 ms ইনভার্স 2, 1 কোথায় আছে, 1 কোথায় আছে, 1 আছে। এখন যদি তোমাকে ডান দিকে দেখো তো, এই বলটা বেশি বলটা কোন দিকে, ডান দিকে না, কম বলটা কোন দিকে, বাম দিকে, তার মানে বেশি বলটা যেদিকে থাকবে ক্রিয়াটাও সেদিকে হবে, তার মানে ডান দিকে কাজ করতেছে না, ডান দিকে। এটা নিয়ে তোমার কনফিউশন করতে পারে, এখানে মনে করো এক ms ইনভার্স 1 দিছে আর এটা দিছে বাম দিকে, তুমি যদি এগুলো নিয়ে হাও তাস করো তাহলে লাইফ শেষ। এই যে এটা তো এদিকে দাঁড়াইলাম, বাম হাত তো এদিকে, এটা তো বাম দিকে ধরতে হবে, এভাবে চিন্তা করলে হবে না। করার সময় তোমাকে তোমার মুখটা যেদিকে থাকবে, তোমার চেহারার ডিরেকশন যেদিকে থাকবে ওই দিক হিসাবে করতে হবে, ডান হাত যেদিকে বাম হাত যেদিকে ওটা ওইভাবে ডিফাইন করতে হবে, তুমি সামনের দিকে তাকাইলে হবে না, কারণ তুমি লেখার সময় কি কি বলবো, এভাবে লিখো, এভাবে লিখো না তো, তুমি লেখার সময় এভাবে লিখো, সামনের দিকে লিখো, এই জন্য সামনের দিক থেকে তোমাকে কি করতে হবে, ওটা ডিরেকশনটা ডিফাইন করতে হবে, বুঝতে পারছো। পরের কোয়েশ্চেন দেখি, একজন বালক 50 নিউটন বল দ্বারা ঘর্ষণহীন মেঝেতে, ঘর্ষণহীন বল দিছে আমাকে, 2 × 10⁴ গ্রাম বরের বাক্সকে ধাক্কা দেয়, বাক্সের ত্বরণ কত হবে, এটা সেম, যেহেতু ঘর্ষণ নাই, এফ সমান ডিরেক্ট এম এ, ডিরেক্ট এম এ, এফ 50 বলে দিছে, এম এর মান কত, গ্রাম বলছো না, এটাকে কেজিতে নিয়ে যেতে হবে, 2 × 10⁴ ডিভাইড বাই 1000, 1000 মানে 10⁻³ ইন্টু এ, এই তিনটা আর একটা 10 আছে আর কি, আর একটা 10 থাকে মানে কি 20, 50, এই পাশে চলে আসলে 20 এ, 5/2, 5/2 মানে কত 2.5, এটা ms ইনভার্স 2, ঠিক আছে না, ঠিক আছে, চলো পরের কোয়েশ্চেন যাই। 80 কেজি বরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে এর ত্বরণ 4 মিটার/সেকেন্ড স্কয়ার হবে, কত বল প্রয়োগ করলে আমার বল চাইছে, ইজি, এফ সমান এম এ, 80 × 4, 4 8 32, 320, এগুলো করে দেওয়া লাগে, নিজে করে ফেলা যায়। একটা সিকিউ আসছে এতক্ষণে, সিকিউটাতে কি বলা হয়েছে,
2450 নিউটন ওজনের একটি গাড়িকে 500 নিউটন বল দ্বারা একটি ঘর্ষণযুক্ত রাস্তায় টানা হচ্ছে, যেখানে ঘর্ষণ বল 100 নিউটন। রাস্তা ঘর্ষণ বলের মান দ্বিগুণ করলে গাড়িটির ত্বরণ কত বৃদ্ধি বা হ্রাস পাবে? দেখো, ফার্স্টলি তুমি করে ফেলো, এটা করে ফেলো, এফ মাইনাস এফ কি বলেছে সমান কত, যেহেতু ঘর্ষণ বল আছে, নেট বলটা কি হবে? আচ্ছা, আমি আর একটু ক্লিয়ার করে দিই। এফ সমান কি? এফ ইজ ইকুয়ালস টু এম এ। এটা কিন্তু নেট, এটাও নেট এ, মানে আলটিমেট যেটা এ আছে আর কি, ত্বরণ। এফ মাইনাস স্মল এ সমান এম এ। দেখো তো, এফ এর মান দেয়া আছে, স্মল এফ এর মানও দেয়া আছে, এম এর মান দেয়া আছে নাই, এ এর মান আমাকে বের করতে হবে। এখানে কিন্তু এ এর মান দুইটা বের করতে হবে। বলের মান দ্বিগুণ হলে গাড়িটির ত্বরণ, তার মানে বৃদ্ধি বা হ্রাস পাবে, যেহেতু বলছে আমাকে ইনিশিয়াল অবস্থায় একটা ত্বরণ বের করতে হবে a1, আর দ্বিগুণ করলে একটা বের করতে হবে a2, তার মানে এ দুইটা বের করতে হবে। তার মানে আমাকে অঙ্ক দুইবার করতে হবে, ম্যাথটা দুইবার করা লাগবে। তাহলে আমরা এটা ইনিশিয়ালটা যদি ধরি এফ এর মান সেক্ষেত্রে কত, 100 নিউটন। পরবর্তী যেটা করব দ্বিগুণ মানে 200 নিউটন। তাহলে আমাকে এর মানটা বের করতে হবে। এর মান কেমনে বের করবো বলো তো? এখানে একটা কি দেওয়া আছে, গাড়ির ওজন দেওয়া আছে না? ওজন থেকে আমরা শিখেছিলাম না ডব্লিউ সমান এমজি শিখেছিলাম না? এগুলো চোখে দেখলে বুঝে যাইতে হবে কোনটার পর কোনটা আগাইতে হবে। তুমি ম্যাথটা যখন কয়েকবার করবা তখন বুঝতে পারবা যে তোমাকে আগে এম এর মানটা বের করতে হবে। আমি বোঝানোর জন্য আগে এফ এর মানটা দিয়ে শুরু করছি, নাহলে কিন্তু আমি এটা দিয়ে শুরু করতে পারতাম। তোমার কিন্তু এটা বুঝে নেওয়া উচিত। যখন তুমি ম্যাথগুলো করবা, প্র্যাকটিস করবা, তখন বুঝবা তুমি কোনটা আগে বের করে ফেলতে হবে। দেখো, ওজন কত, 2450, এম জি মান কত, 9.8। সুতরাং এম সমান কত, 9.8 দিয়ে 2450-কে ভাগ করো, ভাগ করলে অ্যান্সার কত আসে দেখো। মনে হয় 250 হবে, দেখি 2450 ভাগ 0.8, হ্যাঁ 250 আসছে, 50 কেজি। দাও, বসাই দাও। এফ এর মান কত, 500, স্মল এফ এর মান কত, 100, এম এর মান কত পাইছি 250, ইন্টু এর মান কত, আচ্ছা এর মান তো বের করবো, 1 বের করবো, এটা 400 হয়ে যায়। 400-কে 250 দিয়ে ভাগ দাও, 1। সুতরাং 1 ইজ ইকুয়ালস টু 400 ভাগ 250, 8/5 আসছে। 5 হ্রাস বৃদ্ধি বলছে না, আমরা এটা দশমিকে নিয়ে যাই, 1.6 হবে, 1.6 ms ইনভার্স 2। খেয়াল রাখবে এটা ms ইনভার্স 1 দিয়ে ফেলিও না আবার, ঠিক আছে? এবার ঘর্ষণ দ্বিগুণ মানে কত, এখন আছে 100, তখন আমরা চলে যাব 200। তোমরা এটা তুলে ফেলো, নতুন পেজে যাচ্ছি না, একই পেজে করে দিচ্ছি, তোমরা এটা তুলে ফেলো, আগে স্ক্রিনশট নিয়ে রাখো, আমি মুছে ফেলবো এখন। স্ক্রিনশট না, হ্যাঁ ঠিক আছে, এটা মুছে দিচ্ছি। দেখো, ঘর্ষণ বল এফ ছিল 2f, হবে না এখন 2 × 100 সমান 200 নিউটন, ঘর্ষণ বল 200 নিউটন। এবার যদি আমরা এফ নেট ইজ ইকুয়ালস টু এম এ লিখি, এফ নেট সমান কত হবে, 500 থেকে 200 চলে গেলে কত, 300। এম এর মান কত পাইছিলাম, 250 পাইছিলাম, 50 ইন্টু এ2 সমান কত, 300 ডিভাইডেড বাই 250, 300-কে 250 দিয়ে ভাগ দিলে কত হয়, মেবি 1.2 হবে, 1.2 ms ইনভার্স 2। এখন হ্রাস বা বৃদ্ধি বলছে না, a2 থেকে 1 বিয়োগ দেবো আমরা, ডেল a সমান a2 মাইনাস a1, 1.6 বিয়োগ 1.2 কত আসছে, 0.4 না, 0.4 ms ইনভার্স 2 কত, বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে বলো তো? বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? a2 বড় না a1 বড়?
বলো এ টু বড় না ওয়ান বড় বলেছি, যেটা বড় সেটা আগে দিব আমরা। এ ওয়ান মাইনাস এ টু, 1.6 মাইনাস 1.2 সমান 0.4। এ ওয়ান বড় না, তার মানে এটা কি হয়েছে, হ্রাস পাইছে। ক্লিয়ার ক্লিয়ার। বুঝতে পারছো ম্যাথগুলো এইভাবে করা লাগে, এগুলো কিন্তু বোর্ড স্ট্যান্ডার্ড, এটা কোনো না কোনো একটা বোর্ড আসছে অনেক সময়। এরপরে কি আসছে, এরপরে কি আসছে দেখো, প্রশ্নটা পড়ো। 3.92 ওজনের একটি খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করা একটি ঘর্ষণযুক্ত মেঝেতে এত ত্বরণ চলতে শুরু করে। ঘর্ষণ বল চাইছে কি, প্রযুক্ত বলের মান নির্ণয় করো। এফ এর মান বের করতে বলছে, এফ এর মান বের করতে বলছে না? হ্যাঁ, তাহলে দেখো এফ সমান আমরা কি জানি, এফ নেট ইজ ইকুয়ালস টু আমরা শিখছি এম এ নেট, এটাও নেট। এর মান দেয়া আছে, ঘর্ষণযুক্ত মেঝেতে কিসের মান দেয়া আছে, এর মান দেয়া আছে। এটা কিন্তু ঘর্ষণযুক্ত মেঝের ম্যাথস, ঠিক আছে। ঘর্ষণ বলের মান দেয়া আছে, তার মানে আমরা যদি বের করি এফ মাইনাস ঘর্ষণ এম এ নেট, এম এর মান দেয়া আছে, দেয়া নাই আগের ম্যাথের মতো। তাহলে কি করতে হবে, ওজন দেয়া আছে, এটা বের করে নিতে হবে। ডব্লিউ সমান এম জি, সরি এমটা বের করে নিতে হবে, এম সমান ডব্লিউ বাই জি। ডব্লিউ এর মান কত দেয়া আছে স্যার, 3.92, 9.8। এই তোমরা কিন্তু এইভাবে র্যান্ডমলি করবে না, একটু সুন্দর করে করবা, সাইড নোটে দিবা, দেওয়া আছে ওজন ডব্লিউ সমান এত, সুন্দর এইভাবে এখানে ওজন ডব্লিউ সমান 3.92 নিউটন, তারপর অভিকর্ষ ত্বরণ ত্বরণ জি ইজ ইকুয়ালস টু 9.2। এগুলো খাতার ডান সাইডে সাইড নোট দিয়ে লিখবা, বুঝছো? এগুলো না লিখলে কোনো কোনো স্যার আছে রাগ করে, বুঝছো, নাম্বার কেটে দিতে পারে। আচ্ছা আমরা কত পাইছি এখানে, এম এর মান, নাম্বার কেটে দিলে ভালো লাগবে, তুমি ম্যাথটা করছো ভালো করে, স্যারের নাম্বারটা কেটে দিছে। 3.92 ডিভাইডেড বাই 9.8 কত আসছে স্যার, 0.4 কেজি। কেজি কিভাবে আসছে জানো, নিউটন মানে কি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার না, মিটার পার সেকেন্ড স্কয়ার চলে গেলে কি থাকে, কেজি থাকে আর কি। সেগুলো তোমরা সলভ করিও। এফ আমাকে চাইছে কি, প্রযুক্ত বলের মান চাইছে, নেট এফ চাই নাই, চাইছে প্রযুক্ত। আমি যেটা জাস্ট দিছিলাম ওটা, ঘর্ষণ যেটা হয়েছে সেটা চাই নাই। যদি ঘর্ষণ সহ চাইতো তাহলে সেটা ছিল নেট বা কার্যকর বল, ঠিক আছে। তাহলে আমরা একটা ওই পাশে নিয়ে যাবো। এম এম এর মান কত পাইছি, 0.4 ইন্টু এর মান কত দেওয়া আছে, 0.5 যোগ এটাই পাশে নিয়ে যাও, একটা এফ এর মান কত, 0.5 কত আসে, 0.2 4 গুণ 0.5 0.2 যোগ 0.5 0.7 আসে, 7 নিউটন আসে। এই হচ্ছে অ্যান্সার, এটাই অ্যান্সার। এরপরটা কি আছে, এটার ঘ নাম্বার ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে ত্বরণের কি পরিবর্তন হবে। আমরা আগের পেজে কি পাইছি, এটাকে যদি আমরা F1 ধরে নিই, গ থেকে পাই ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ, ত্বরণ চাইছে না, আমরা কি বের করছি, F বাইর করছি। F1 ইজিক্যালস টু কত পাইছি, 0.7 পাইছি না, 0.7 নিউটন পাইছি, ঠিক আছে না। এখন ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণটা বের করো, ত্বরণ তো দেয়া আছে, ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ দিয়েছে, আমি এখন ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণ বের করবো। আমরা এফ পাইছি না, এফ সমান কি এম এ, ঠিক আছে না। এফ তো আগে পাইছি 0.7 সমান এম এর মান কত, এম এর মান কত পাইছিলাম বলো তো, এম এর মান কত পাইছিলাম বলো, এম এর মান 0.4 কেজি পাইছিলাম, 0.4 ইন্টু এ, তাহলে 0.7 ভাগ 0.4, এর মান কত হয়, এ সমান 0.7 ডিভাইডেড বাই 0.4, এটা A2 ধরো, এটাকে A1 ধরছি আমরা, A1 দেয়া আছে 0.5 ms ইনভার্স 2
এটাকে যদি আমরা বের করি আসতেছে অ্যান্সার 1.75 ইমেজ ইনভার্স 2। পরিবর্তন পরিবর্তন মানে ডেল ডেল এ ইকুয়ালস টু a2 মাইনাস a1। 1.75 বিয়োগ 0.5 কত আসে? 1.25 আসে। 25, হ্যাঁ 25 আসে। ইমেজ ইনভার্স বাড়ছে না কমছে বলো তো? বাড়ছে। ঠিক আছে, তাইলে আজকে এতটুকু।